আসসালামু আলাইকুম। যারা এখনো জয়েন করোনি খুব দ্রুত জয়েন করো, আর যারা জয়েন করতেছো নিজেদের নামটা একটু মেনশন করো। আজকে আমাদের নতুন চ্যাপ্টার, তোমরা সবাই জানো, মানব দেহের প্রতিরক্ষা। ঠিক আছে, আজকে আমাদের নতুন চ্যাপ্টারটার নাম হচ্ছে যে হিউম্যান ইমিউনিটি, অথবা আমরা বাংলায় বলতে পারি মানব দেহের প্রতিরক্ষা। আজকে আমাদের হলো লেকচার 1। সো সবাই জয়েন করো, মজার একটা চ্যাপ্টার আমরা শুরু করতেছি আজকের দিনে। তো যারা যারা এখনো জয়েন করো খুব আর্লি জয়েন করো, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আমার সাউন্ড ঠিক আছে কিনা, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমার সাউন্ড ঠিক আছে কিনা আর লেখা হচ্ছে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। জানালে আমি শুরু করে দিচ্ছি খুব আর্লি ক্লাসটা। একটু আমাকে জানাও হচ্ছে যে সাউন্ড ঠিক আছে কিনা, লেখা সব দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। জানাইলে আমি ক্লাসটা শুরু করব। একটু জানাও কষ্ট করে, যে কোনো একজন একটু জানাও কমেন্টে। ঠিক আছে, আমরা শুরু করি। আসলে সবকিছু শোনা যায়, শোনা গেলে সবকিছু বলাও যায়, তাহলে আমরা শুরু করি তাই। তো আমরা আসলে আমাদের লেকচার 1টা শুরু করতেছি। এটা হচ্ছে যে মানবদেহের প্রতিরক্ষা, জুলজি চ্যাপ্টার নাম্বার 10। এখানে সবকিছু লেখা আছে উপরে, দেখবা লেকচার নাম্বার 1। আজকে থেকে আশা করি ক্লাস মিস দিবা না, কারণ আজকে থেকে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তো আমরা দেখি আসলে আমি এখানে আসলে কি আঁকছি এটা একটু পরে আলোচনা করতেছি। আমি আগে একটু টপিকগুলো দেখি, আজকের দিনে টপিকগুলো আমাদের কি কি হবে। তার আগে আমি একটু প্রতিরক্ষা সম্পর্কে একটা কিছু জিনিস বলি। লাইক, তোমরা সবাই জানো অলরেডি পুরো বিশ্বে মহামারী যে সে হচ্ছে যে করোনা ভাইরাস। তো কোভিড-19 করোনা ভাইরাস আমাদের পুরো বিশ্বে একটা মানে তাণ্ডব সৃষ্টি করে রাখছে। তো এই তাণ্ডবটা আসলে করোনা ভাইরাস যখন আমাদের দেহে ঢুকতেছে, বা কারো কোনো একটা মানুষের সাপোজ ধরো দেহে ঢুকলো, মানুষটা কেন মারা গেল? ধরো একটা সাপোজ একটা মানুষ করোনা ভাইরাস হওয়ার কারণে মারা গেছে। তিনি কেন মারা গেছেন? করোনা ভাইরাস হওয়ার কারণে। তার এমন কি বডির মধ্যে ছিল না, বা এমন কিসের অভাব ছিল বডির মধ্যে যার দরুন সে লোকটার বডিটা মৃত হয়ে গেছে করোনা ভাইরাসের সাথে, সে লোকটার সেলগুলো মানে তোমার যুদ্ধ করতে পারেনি। অথবা আমরা দেখো সচরাচর রাস্তাঘাটে চলাচল করি, সবকিছুতে সব জায়গায় যাই, ওপেনলি সব জায়গায় থাকি। তো দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা যাতে নিঃশ্বাস নিচ্ছি, ধুলাবালি প্রবেশ করতেছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, কিছু কিছু ছোট ছোট মাইক্রো অর্গানিজম, অনেক কিছুই আমাদের নাকে দিয়ে, চোখে দিয়ে, মুখে দিয়ে, এমনকি আমাদের পায়ে দিয়েও ঢুকতে পারে। ঠিক আছে, তো তোমার এই যে জিনিসগুলো আমাদের দেহে ঢুকতেছে, আমরা সবসময় কিন্তু অসুস্থ হচ্ছি না। অলওয়েজ আমরা ধরো সাপোজ 1 মাস বা 2 মাস বা কোনো একটা সময় গিয়ে আমরা অসুস্থ হই, বাট সবসময় কিন্তু সুস্থ থাকি। কিন্তু এই যে অণুজীব বা এই যে ধূলিকণাগুলো সব সময় ঢুকে, তাহলে এমন কি জিনিস আমাদের বডির মধ্যে আছে যে জিনিসটা থাকার কারণে হচ্ছে আমাদের দেহ এই ধূলিকণার এগেইনস্টে একটা প্রতিরোধ গড়ে তুলতেছে? সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রতিরক্ষা, অর ইমিউনিটি। ইমিউনিটি বলি আমরা ইংরেজিতে, বাংলায় আমরা বলি প্রতিরক্ষা, ইমিউনিটি, প্রতিরক্ষা ব্যবস্থা। তোমার শরীরে এমন একটা ব্যবস্থা, একটা সিস্টেম, একটা পুরো একটা জিনিস, এমন একটা জিনিস আছে যে জিনিসটা অনেকগুলো গঠন নিয়ে গঠিত, এবং এই সবগুলো গঠন মিলে সেই জিনিসটার একটা মাত্রই কাজ, তোমার শরীরে যত ধরনের বহিরাগত ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকবে, বা বহিরাগত কোনো জীবাণু ঢুকবে, বা অন্তর্গত কোনো ধরনের জীবাণু যদি তোমার শরীরে ক্ষতি করে, তাদেরকে শনাক্ত করা এবং মেরে ফেলা। এই যে একটা সমাজ বা একটা সিস্টেম বা একটা যে দেহের অংশ, এই অংশটাকে আমরা বলি প্রতিরক্ষা অংশ বা প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম। ঠিক আছে,
তো ইমিউন সিস্টেমের ভিতরে অনেক জিনিসই আসলে আছে, আমরা পুরো ডিটেইলস আসলে অধ্যায় ভিত্তিক ধাপে ধাপে আলোচনা করবো, তোমরা ইজিলি বুঝবা। তার মধ্যে তোমরা সবাই অলরেডি পড়ছো রক্ত চ্যাপ্টার। রক্ত চ্যাপ্টারের মধ্যে দেখা যাচ্ছে রক্তরস, রক্তকণিকা, দুইটা পার্ট থাকে রক্তের। রক্তকণিকার মধ্যে তিনটা কণিকা থাকে আমরা জানি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটা সাইড, যে সাইডটা অনেক বেশি ভূমিকা পালন করে। তো ভাই শ্বেত রক্তকণিকা যে মূল ভূমিকা পালন করে না, শ্বেত রক্তকণিকা হচ্ছে একটা পার্ট ইমিউন সিস্টেমের পুরো ব্যবস্থাটা। আরো অনেক পার্ট আছে, সে পার্টগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এই চ্যাপ্টারটা আসলে মূলত সেই পার্টগুলো নিয়েই আলোচনা, আমাদের দেহে জীবাণু ঢুকলে কিভাবে আমরা সুস্থ হতে পারি, অথবা আমরা শুনে আসতেছি আসলে ফ্যাগোসাইটোসিস নামে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দ্বারা আমরা শুনতেছি জীবাণু যখন ঢুকে তখন শ্বেত রক্তকণিকা চারদিক থেকে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে জীবাণুগুলোকে খেয়ে ফেলে। এই প্রসেসটা আসলে সেই টোটাল প্রসেসটা কিভাবে করে, বা তোমার ধরো দেহের মধ্যে কোনো একটা ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, তোমার ধরো ছোটবেলায় তোমরা অনেকে বিসিজি টিকা দিছো, যক্ষার টিকা দিছো, বিসিজি মানে যক্ষা, তারপরে তোমার ধরো হামের টিকা দিছো, পোলিওর টিকা খাইছো অনেকে। তো টিকা বা ভ্যাকসিন গুলো কেন খাচ্ছ, উপকারিতাটা কি, আমাদের শরীরে এগুলো জীবাণু বিরুদ্ধে কিভাবে প্রতিরোধটা গড়ে তোলে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা নিয়েই আমাদের জুলজিতে দশম একটা অধ্যায় আছে, 10 নম্বর চ্যাপ্টার, যেটাকে আমরা বলি মানব দেহের প্রতিরক্ষা অথবা হিউম্যান ইমিউন সিস্টেম। হিউম্যান ইমিউন সিস্টেম আর আমরা বলতে পারি প্রোটেকশন অফ দি হিউম্যান বডি, একই কথা, সবগুলো একই টার্ম। তো এখানে কিছু কমন ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো যদি একটু আমরা জানতে চাই, তাহলে 1 নম্বর ওয়ার্ড আমরা জানতে পারি ইমিউনিটি। কমন ওয়ার্ডস, এই চ্যাপ্টারের আজকের পড়া রিলেটেড কমন ওয়ার্ডস। আজকের পড়া রিলেটেড কমন ওয়ার্ডস এর মধ্যে 1 নম্বরে আমি এখানে লিখে রাখছি ইমিউনিটি। মিন্স প্রতিরক্ষা বা প্রতিরোধ ব্যবস্থা। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা জানতে পারি, ব্যারিয়ার, প্রতিবন্ধক। থার্ড পয়েন্ট আমরা যেটা জানতে পারি, স্কিন, ত্বক, সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে, কিছু গ্ল্যান্ড। গ্রন্থি। এরপর আমরা আসলে অনেক ওয়ার্ডের সাথে আস্তে আস্তে সামনের দিকে পরিচিত হব, আমরা সেই পরিচয় পর্বগুলো আস্তে আস্তে তুলে ধরবো। আমাদের মূল বেসিক ওয়ার্ডের ক্ষেত্রে আজকের অধ্যায়গুলোর মধ্যে এই 3-4টা ওয়ার্ড বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের সামনে আসবে। তো গ্রন্থিটার মধ্যেও 2 ধরনের গ্রন্থি আছে, এটা আমরা দেখবো সামনের দিকে ফার্দার। তো আমি আজকে এখন এই অংশটা মুছে দিয়ে আমি সামনের দিকে একটু আগে পড়াটা আসলে কিভাবে শুরু করা যায়, কিভাবে নতুন চ্যাপ্টারটা সুন্দর করে গড়া যায়, সেই জিনিসটা আমরা এখন দেখতে চাই। তো সেই জিনিসটা কেমন, এটা হচ্ছে, আমি তোমাদের অনেকের একটু হেসিটেশন ফিল হইতে পারে, একটু লিখে দেই। দিস ইজ দ্য ফিগার অফ স্কিন, হিউম্যান স্কিন, মানুষের ত্বক, মানুষের ত্বক। তো ভাইয়া মানুষের ত্বক দেখতে এমন কেন, এটা জাস্ট একটা সেকশন কাটছি, জাস্ট আমার হাতের একটা অংশ কেটে জাস্ট এখানে লাগাই দিছি, এটা মানুষের ত্বক। আমরা কিছুক্ষণ পরে এটা বর্ণনায় যাব, ত্বকের বর্ণনা আমাদের 4 নম্বর অপশন আছে। আজকের টপিকগুলো কি কি আমরা একটু সিরিয়ালে যদি দেখি, 1 নম্বর টপিক হলো ইমিউনিটি বা প্রতিরক্ষা, অলরেডি বলছি। সেকেন্ড টপিক প্রতিরক্ষার কিছু লেয়ার আছে বা স্তর আছে, সেই স্তরগুলো। 3rd নম্বর প্রতিবন্ধক কি কি আছে আমরা জানতে পারবো। 4th নম্বর হচ্ছে আমাদের ত্বকের ভূমিকা, প্রতিরক্ষায় ত্বক কিভাবে ভূমিকা পালন করে। 5th হচ্ছে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা, মানে আমাদের পরিপাক নালীতে অ্যাসিড থাকে, আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিছু কিছু এনজাইমও থাকে। পরিপাক নালীর অ্যাসিড এবং এনজাইমগুলো পরিপাক আমাদের প্রতিরোধ বা ইমিউনিটিতে কি ভূমিকা রাখতে পারে সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা আসি আসলে ইমিউনিটি বলতে কি বোঝায় বা প্রতিরক্ষা বা আমাদের এই যে টোটাল প্রতিরোধ ব্যবস্থা, এটা বলতে কি বোঝায়। সহজ কথা ভাই, খুব ইজি।
প্রতিরক্ষা বা প্রতিরোধ বা ইমিউনিটি মানেই হলো এটা, আমার দেহে যদি বহিরাগত কোনো জীবাণু প্রবেশ করে বা যে কোনো দূষিত পদার্থ বা যে কোনো ক্ষতিকর পদার্থ প্রবেশ করলো, সেই ক্ষতিকর পদার্থকে মারার জন্য বা ধ্বংস করার জন্য আমার দেহের ভিতর এমন একটি ব্যবস্থা রয়েছে, এমন একটি সিস্টেম রয়েছে, যে সিস্টেম প্রতিনিয়ত বিষাক্ত বা দূষিত পদার্থ দেহ থেকে শনাক্ত করে এবং সেগুলোকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। সেই সিস্টেম বা পুরো যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে আমরা বলি ইমিউন সিস্টেম, এবং ইমিউন সিস্টেমের কাজটাকে আমরা বলি ইমিউনিটি বা প্রতিরক্ষা। তাহলে সহজ কথা, তোমার দেহের ভিতর বাইরে থেকে যে কোনো খারাপ কিছু ঢুকলো, অথবা তোমার দেহেই এমন একটা কোষ তৈরি হলো যেটা অনেক খারাপ, যেটা ক্যান্সার কোষের দিকে ধাবিত হচ্ছে, তাহলে এই দুইটি জিনিসই বহিস্থ হতে পারে, অন্তস্থ হতে পারে। বহিস্থ বা অন্তস্থ যে কোনো খারাপ কিছুকে আমাদের দেহের ইমিউন সিস্টেমটা কি করবে, ধ্বংস করবে বা মেরে ফেলবে, যে প্রক্রিয়ায় করে, এবং করার পরে আলটিমেটলি তোমার শরীরে যে সঠিক একটা দেহের গঠন আসে বা জীবাণুগুলো শেষ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি প্রতিরক্ষা বা ইমিউনিটি। তাহলে প্রতিরক্ষা বা ইমিউনিটির ডেফিনেশনটা খুব সহজ, তুমি নিজে নিজেও লিখতে পারবা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখব, এটা হইল প্রতিরক্ষার স্তর। হ্যাঁ ভাই, একটা জটিল, একটা কঠিন জিনিস প্রতিরক্ষার স্তর, এবং খুবই মজার জিনিস। এটাকে আমরা বলি লাইন অফ ডিফেন্স। আমরা সেকেন্ড টপিকটাতে যাচ্ছি, প্রতিরক্ষা স্তর। এটাকে আমরা ইংরেজিতে যে টার্মটা দিয়ে লিখি সেটা হচ্ছে যে লাইন অফ ডিফেন্স। আমরা জানি, আমরা সবাই বলি ডিফেন্স, ডিফেন্সে দিব। ধরো তোমাদের ছোট ভাই বোন থাকলে তোমরা বলে ডিফেন্সে দিবা, অথবা তোমাদের বাসায় এমন মানুষ থাকতে পারে যারা হচ্ছে ডিফেন্সে আছে। হোয়াট ইজ ডিফেন্স? ডিফেন্স মিন্স যারা প্রতিরোধ করে, আমাদের দেশকে প্রতিরোধ করে। আমাদের ডিফেন্স বাহিনীতে কারা কারা আছে? সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আর্ম ফোর্স আছে, আনসার বাহিনী আছে, অনেকেই আসলে আসলে আমাদের ডিফেন্স সিস্টেমটাতে আছে। আমাদের তারা কি করে? একটাই কাজ তাদের, আমাদের দেশকে প্রতিরক্ষা দেওয়া। ঠিক সেম আমাদের দেশেও লাইন অফ ডিফেন্স, কিছু ডিফেন্সের কিছু স্তর আছে, প্রতিরক্ষার কিছু স্তর আছে আমাদের দেহের মধ্যে। এই প্রতিরক্ষা স্তরগুলো নিজেদেরকে ভাগ করে নিছে। লাইক দেখো, সেনাবাহিনীর একটা কাজ, নৌবাহিনীর একটা কাজ, বিমান বাহিনীর একটা কাজ। সেনাবাহিনী স্থলে মানুষকে প্রতিরক্ষা দেয়, নৌবাহিনী পানিতে মানুষকে প্রতিরক্ষা দেয়, বিমান বাহিনী আকাশে মানুষকে প্রতিরক্ষা দেয়, সীমানাতে প্রতিরক্ষা দেয় বিজিবি, আনসার বাহিনী আমাদেরকে প্রতিরক্ষা দেয়, ফায়ার সার্ভিস আমাদেরকে আগুনের সময় প্রতিরক্ষা দেয়। তাহলে সবাই কিন্তু আলাদা আলাদা সেক্টরে থেকে আমাদেরকে প্রতিরক্ষা দিচ্ছে। ঠিক সেম এখানে লাইন অফ ডিফেন্সে দেখা যাবে কিছু কিছু স্তর আছে যারা বিভিন্ন সেক্টর ভাগ করে করে আমাদের দেহকে প্রতিরক্ষা দেয়। এখন ভাই সেই সেক্টরগুলো কি, সেগুলোই আমরা জানি। এক নাম্বার পয়েন্ট আমরা জিনিসটা দেখব, সেটা হলো লাইন অফ ডিফেন্স। আমরা তিন ধরনের প্রতিরক্ষা স্তর দেখতে পারি। আমি একটু এখান দিয়ে শর্টকাটে লিখি, প্রতিরক্ষা স্তর। প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে আমাদের তিনটা লাইন অফ ডিফেন্স আছে, তিনটা প্রতিরক্ষা স্তর আছে। একটাকে আমরা বলি প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। তিনটা প্রতিরক্ষা স্তর আসলো। এদের ইংরেজি নামগুলো আমরা অলরেডি জেনে গেছি, যে প্রথমটা হলো ফার্স্ট লাইন ডিফেন্স, দ্বিতীয়টা হলো সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স। অলরেডি আমরা তিনটা ডিফেন্স সম্পর্কে জানলাম। এটা হচ্ছে আমাদের দেহের তিনটা প্রতিরক্ষা স্তর বা তিনটা লাইন। আচ্ছা আসো, তো এখন তিনটা প্রতিরক্ষা স্তর অথবা তিনটা লাইনের মধ্যে কার কি কি স্পেসিফিসিটি আছে, কার কি মূল ভূমিকা আছে। এক নাম্বার পয়েন্ট, প্রথম দুইজনকে আমরা বলি সহজাত প্রতিরক্ষা স্তর। সহজাত প্রতিরক্ষা স্তর। তাহলে প্রথম দুইজনকে আমরা বলবো একসাথে সহজাত প্রতিরক্ষা স্তর, এবং
যিনি তৃতীয় প্রতিরক্ষা স্তরে লাইনে আছেন ওনাকে আমরা বলবো অর্জিত। অর্জিত মিন্স অর্জন করতে হয়েছে ওনাকে, অর্জিত প্রতিরক্ষা স্তর। আচ্ছা, তো এটার আরেকটু স্পেসিফিক করে দিই, সহজাত প্রতিরক্ষা স্তর যারা আছেন ওনাদেরকে একসাথে আমরা বলতে পারি ওনারা সবাই হচ্ছেন নন স্পেসিফিক। নন স্পেসিফিক দ্যাট মিন্স সুনির্দিষ্ট নয়, সুনির্দিষ্ট নয়, নন স্পেসিফিক। আর যিনি অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে আছেন মানে তৃতীয় প্রতিরক্ষা স্তর, উনি স্পেসিফিক। এবার আসি ভাইয়া ডিটেইলস বর্ণনায় কি কি জিনিস এতক্ষণ ধরে লিখলেন। আসুন, ফার্স্ট অফ অল প্রতিরক্ষা স্তরে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আজকে আমাদের পড়া শুধুমাত্র প্রথম প্রতিরক্ষা স্তরটা, দ্বিতীয় তৃতীয় আমরা ধাপে ধাপে নেক্সট লেকচারগুলোতে আলোচনা করব। তো প্রথম প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে আমরা অনেক জিনিস জানবো, তার মধ্যে স্কিনও আছে, এজন্য আমি এখানে স্কিনের চিত্রটা এঁকে রাখছি। তো আসো দেখতে আমরা একটা জিনিস দেখি যে প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, ফার্স্ট লাইন ডিফেন্স সেকেন্ড লাইন ডিফেন্সকে একত্রে বলে সহজাত প্রতিরক্ষা স্তর, বা আমরা বলতে পারি সহজাত প্রতিরক্ষা। আচ্ছা, স্তর লিখলে কোনো সমস্যা নেই, সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। স্তর লিখার দরকার নেই এখানে, সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। এখন ভাইয়া সহজাত মানে কি? সহজাত এটার একটা ইংরেজি টার্ম আছে সহজাত। আমি একটু এখান দিয়ে ইংরেজিগুলো লিখে দিই। ইনেট আর অর্জিত, অ্যাকোয়ার্ড, এই দুটি ইংরেজি টার্ম আছে। সহজাত প্রতিরক্ষা স্তর মানে হলো ইনেট, অর্জিত প্রতিরক্ষা স্তর মানে অ্যাকোয়ার্ড। দুটি ইংরেজি টার্মের মিনিং আজকে একটু ডিকশনারিতে সার্চ করে দেখবা। ইনেট মানে হচ্ছে জন্মগত, ইনেট মিন্স জন্মগত। তুমি তোমার মা এবং তুমি তোমার মধ্যে তোমার ভ্রূণী অবস্থায় একটা কানেকশন ছিল, মূল কানেকশনটা ছিল অমরা বা ফিটা, অমরা বা তোমার অমরার মাধ্যমে বলতে পারো, বা প্লাসেন্টার মাধ্যমে, একই কথা অমরা বা প্লাসেন্টা। তো এই যে অমরার মাধ্যমে তোমার মা এবং তোমার মধ্যে একটা কানেকশন ছিল, তোমার মায়ের থেকে ইমিউন সিস্টেম, কিছু প্রতিরক্ষামূলক কিছু ব্যবস্থার কিছু অংশ ওই যে অমরার মাধ্যমে তোমার কাছে কিন্তু জন্মগতভাবে চলে আসছে। এবং এই যে জন্মগতভাবে তুমি যে প্রতিরক্ষা ব্যবস্থাটা পাইছো, ফার্স্ট লাইন ডিফেন্স আর সেকেন্ড লাইন ডিফেন্স, এই দুটো জিনিস সবচেয়ে বেশি কার্যকরী তোমার শরীরের জন্য। এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু তোমার শরীরে টিকে থাকতে পারবে না। এই জন্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফার্স্ট লাইন ডিফেন্স সেকেন্ড লাইন ডিফেন্স। এগুলো আমরা জন্মগতভাবেই অমরার মাধ্যমে প্রাপ্তি পেয়ে থাকি, এবং এগুলো আমাদের দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ডিফেন্স, যেগুলো আমাদের দেহে রোগ জীবাণু ঢুকলে তাদের সাথে যুদ্ধ করে, অথবা দেহের মধ্যে যদি কোনো কোষ খারাপ দিকে যেতে থাকে সেই কোষগুলোকে মেরে ফেলার চেষ্টা করে। এটাই হলো সহজাত একটা প্রতিরক্ষা, সহজাতভাবে হচ্ছে, বা ইনিট জন্মগতভাবে পাচ্ছি। একটা হলো অর্জিত বা অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মিন্স অর্জিত, তোমরা বুঝতেছো। এই প্রতিরক্ষাটা তোমার দেহে জন্মগতভাবে থাকবে না, এই প্রতিরক্ষাটা তোমাকে অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবা? লাইক ধরো তোমার দেহে একটা জীবাণু প্রবেশ করলো, ফার্স্ট লাইন ডিফেন্স অতিক্রম করে ফেললো, ফার্স্ট লাইন ডিফেন্স সেই জীবাণুকে মারতে পারলো না, দেন সেকেন্ড লাইন ডিফেন্স অতিক্রম করে ফেললো, সেকেন্ড লাইন ডিফেন্স সেই জীবাণুটাকে মারতে পারলো না, থার্ড লাইন ডিফেন্সকে আমরা বলি অর্জিত প্রতিরক্ষা। এই থার্ড লাইন ডিফেন্সটা কি করবে? তখন সেই স্পেসিফিক জীবাণুটাকেই মারবে। এই জন্য এদেরকে আমরা বলি, আরেকটা নাম দিয়ে বলি স্পেসিফিক, নির্দিষ্ট। এরা নির্দিষ্ট জীবাণু মারে, শুধুমাত্র কাদেরকে? যাদেরকে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন ডিফেন্স মারতে পারে না তাদেরকেই থার্ড লাইন মারে। ঠিক আছে? আচ্ছা, তো ধরো একটা ডাকাত দল ফার্স্টে কি করলো? বিমান দিয়ে আকাশে দিয়ে একটা দেশে ঢুকলো, বিমান বাহিনী কোনো কাজ করতে পারলো না। সেকেন্ডে সেই ডাকাত দলটা সেই দেশে ল্যান্ড করে মেইন টার্গেট হচ্ছে তাদের আমাদের পার্লামেন্টে অ্যাটাক করবে। ঠিক আছে? আমাদের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে গিয়ে তারা অ্যাটাক করবে। তার মানে পার্লামেন্ট তো স্থলে,
তাহলে স্থলে নামতে হবে। তার জন্য তারা কি করলো, ঢাকায় আসলো কোন একটা জেলা থেকে নৌপথে পাড়ি দিয়ে। তো নৌপথে যেহেতু নৌবাহিনী আছে, নৌবাহিনী ধরো তাদেরকে মারতে পারলো না, তাহলে তারা বিমান বাহিনীকেও টপকাইতে পারলো, নৌবাহিনীকেও টপকাইতে পারলো, দুইটা লাইন ডিফেন্সকে তারা অতিক্রম করলো। থার্ড লাইন ডিফেন্সটা হচ্ছে সেনাবাহিনী। এখন তারা পার্লামেন্টে যাওয়ার আগে সেনাবাহিনী তাদেরকে টার্গেট করে তাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে সেনাবাহিনী যদি মেরে ফেলে, সেনাবাহিনীটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা, যেটা আমার ফার্স্ট লাইন ডিফেন্স সেকেন্ড লাইন ডিফেন্স করতে পারে না, সেটা থার্ড লাইন ডিফেন্স এসে করে দিবে। ঠিক আছে, এখন কথা হলো ভাই, থার্ড লাইন ডিফেন্স যদি না করতে পারে, তাহলে সোজা হিসাব ডাকাত দল পার্লামেন্টে অ্যাটাক করে দেশের সবাইকে মারি ফেলবে। সহজ কথা। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের দেহ যদি থার্ড লাইন ডিফেন্স কাজ করতে না পারে সামহাও, তখন তুমি অসুস্থ। জীবাণু তোমাকে ভালো করে ধরে অ্যাটাক করে ফেলছে, তোমার কোনো ডিফেন্স মেকানিজম কাজ করে না, তুমি অসুস্থ হয়ে গেলা। তখনই আমরা অসুস্থ হই, আদারওয়াইজ কিন্তু আমরা অসুস্থ হই না। তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এখন অর্জিত প্রতিরক্ষাটা সিম্পল হিসাব, তুমি ভাই জন্মগতভাবে পাও নাই, ইনিট না, অ্যাকোয়ার্ড, তুমি পাইছো, অর্জন করছো। অর্জন করার একটা ওয়ে হইতে পারে ভ্যাকসিন। তুমি যে বিজিসি ভ্যাকসিন দিছো তোমার হাতের এই জায়গাটাতে, বিজিসি ভ্যাকসিন হচ্ছে তুমি যক্ষার জীবাণুর এগেনস্টে একটা প্রতিরোধ তোমার দেহে গড়ে তুলছো। বা তুমি ধরো পোলিওর টিকা খাইছো ছোটবেলায়, সে পোলিওর টিকাগুলো তুমি খাইছো কিভাবে, ছোট্ট একটা বন্ধুর মতো সেটা খুলে টপ করে খাইছো। ঠিক আছে, তাহলে এই যে পোলিওর টিকাগুলো তোমরা খাইলা, এটার মাধ্যমে তুমি তোমার পোলিও ভাইরাসের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা তোমার দেহে গড়ে তুলতেছো, জন্মগতভাবে পাও নাই। তাহলে এটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড ডিফেন্স মেকানিজম বা থার্ড লাইন ডিফেন্স। স্পেসিফিক কোন জীবাণুর এগেনস্টে কাজ করে, ওরা দুইজন নন স্পেসিফিক সহজাত প্রতিরক্ষা, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ডিফেন্স। ওরা কি করে, দেহে যাই ঢুকবে তারাই মারবে। ঠিক আছে, যারাই ঢুকবে, সেটা জীবাণু হোক, ভালো জিনিস হোক, খারাপ জিনিস হোক, দেহের কোষ বাদে। ফার্স্ট লাইন ডিফেন্সের মানুষ এবং সেকেন্ড লাইন ডিফেন্স, সহজাত প্রতিরক্ষার এই দুই মানুষ, এই দুই লেয়ার বা এই দুই লাইন ডিফেন্স চিনেই শুধু দেহের কোষকে, এর বাইরে কাউকে চেনে না। এর বাইরে যদি কেউ আসে তাকেই মারবে, সোজা কথা। বাহ্যিক কোনো বস্তু দেহেতে ঢুকলেই তাদেরকে মেরে ফেলবে, তাদেরকে অ্যাটাক করে তাদেরকে মারার চেষ্টা করবে। এই জন্য এরা হচ্ছে নন স্পেসিফিক, স্পেসিফিসিটি নেই ওদের মধ্যে, কাউকে নির্দিষ্ট করে মারবে না। ঠিক আছে, কিন্তু এই কিন্তু স্পেসিফিক, যাদের ওরা দুজন মারতে পারতেছে না, শুধুমাত্র তাদেরকেই মারতেছে। তাহলে এই জিনিসটাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো আসো দেখি আমরা এখন আমরা তাহলে এখানে মোটামুটি এই আলোচনাটা করলাম। এই আলোচনার একটা ছবি তুলি, ছবিটা তুলে আমি সামনের দিকে আগে যাচ্ছি। আচ্ছা, একটু লাইট মনে হয় কমছে। ওকে, ওকে, আমরা একটু এই জায়গা থেকে সামনের দিকে আগাই। আমরা আজকে যেহেতু ফার্স্ট লাইন ডিফেন্সটা করবো, জাস্ট ফার্স্ট লাইন ডিফেন্স সম্পর্কে একটা ভিউ, পুরো একটা ওভারভিউ আলোচনা করব। এবং ফার্স্ট লাইন ডিফেন্স পরীক্ষার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রতিরক্ষা স্তরের আমরা এখানে লিখে দিলাম প্রথম প্রতিরক্ষা স্তর, এখানে আমরা বলবো ফার্স্ট লাইন ডিফেন্স। আচ্ছা, তো প্রথম প্রতিরক্ষা স্তরে ভাই কি কি আছে সেই জিনিসটা দেখার জন্য আমাদের একটু, এখানে আমরা ইমিউনিটি দেখলাম, তো প্রতিরক্ষা স্তর দেখলাম, তো প্রতিবন্ধক সম্পর্কে জানা লাগবে। প্রতিবন্ধক ইংরেজিতে আমরা বলি ব্যারিয়ার, প্রতিবন্ধক ইংরেজিতে আমরা বলি ব্যারিয়ার। একটু এই জিনিসটা সম্পর্কে একটু জানি, এরপর আমরা সামনের দিকে আগাচ্ছি। ইংরেজিতে আমরা যাকে বলি ব্যারিয়ার। প্রতিবন্ধক আমাদের দেহে দুই ধরনের আছে। ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার, এটাকে যদি আমরা বাংলায় লিখি
ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক, এটাকে যদি আমরা বাংলা করি রাসায়নিক বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। ওকে, দ্যাটস ইট। এটাই হলো ভাইয়া প্রতিবন্ধক। প্রতিবন্ধকতা করবে একটা, মানে তোমার কি বলবো, একটা শিল্ড দিয়ে দিবে, একটা তোমার ধরো একটা তোমার ব্যারিয়ার দিয়ে দিবে, একটা ব্যারিয়ার, একটা খাঁচা দিয়ে দিবে। ঠিক আছে, দুই সবজি ক্ষেত যদি একসাথে হয়, দুই ভাইয়ের যদি একসাথে হয়, মাঝখানে একটা ব্যারিয়ার অবশ্যই থাকবে, এক ভাইয়ের কদু যেন আরেক ভাই মধু না মেরে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে হচ্ছে তোমার আলটিমেটলি এখানে প্রতিবন্ধক দেহের মধ্যে দুইটা আছে, কিছু ফিজিক্যাল ভৌতভাবে। যেহেতু আমি এখানে দেখাচ্ছি প্রথম প্রতিরক্ষা স্তর, তার মানে হচ্ছে একদম বাহ্যিকভাবে দেখাচ্ছি, এখনো সেকেন্ড লাইন ডিফেন্সে যায়নি, মানে একদম বাহ্যিকভাবে দেহের বাহিরে এমন কি কি অঙ্গ আছে বা এমন কি কি রাসায়নিক জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে। তো সেই হিসেবে আমরা ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক দেখাচ্ছি, রাসায়নিক বাহ্যিক তলীয় প্রতিবন্ধক দেখাচ্ছি। আমরা একসাথে লিখতে পারি ভৌত ও রাসায়নিক বাহ্যিক তলীয় প্রতিবন্ধক, সিম্পল কথা। তো আমি এই জিনিসটার একটা ছবি তুলে রাখি। ওকে, তো প্রতিবন্ধকের ক্ষেত্রে আমরা দুইটা প্রতিবন্ধক দেখলাম। এখন আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে ত্বকের কি ভূমিকা, বা আসলে প্রথম কথা ফার্স্ট লাইন ডিফেন্সে কি কি আছে আমরা এটা একটু দেখি। ভৌত রাসায়নিক তো বললাম, তো ভৌত রাসায়নিক কি কি আছে। এক নম্বর পয়েন্ট আমরা বলতে পারি ভৌত রাসায়নিক ক্ষেত্রে এক নম্বর কথা আসবে ত্বককে নিয়ে, ত্বক। ঠিক আছে, এক নাম্বার কথাটা আসবে ত্বককে নিয়ে। তো ত্বক তোমরা সবাই জানো, আমরা ইংরেজিতে যাকে বলি স্কিন। ত্বক বা আমরা ইংরেজিতে যাকে বলি হইল স্কিন। তো এই যে ত্বক দেখতেছো আমাদের পুরো দেহেই আছে ত্বক, ত্বকেরই একটা সেকশন কিন্তু এখানে কাটছি, এটা আমি পড়াবো ত্বকের ভূমিকাতে একটু পরে পড়াবো, জাস্ট এখন একটু রাখুক, এটা থাকুক। তো ত্বক বা যে এই স্কিন, স্কিনটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ। এই প্রথম অবজেক্টিভ মারাত্মক ইম্পর্টেন্ট অবজেক্টিভ, সবচেয়ে বড় অঙ্গ। তাইলে ভাই সবচেয়ে বড় গ্রন্থি কি? সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। সবচেয়ে বড় অস্থি কি? ফিমার। সবচেয়ে ছোট অস্থি কি? স্টেপিস। জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সবচেয়ে ছোট গ্রন্থি কি? পিটুইটারি। পিটুইটারি। তাহলে এই জিনিসগুলো একটু আমরা একসাথে মনে রাখবো, বড়কে ছোটকে, বড়কে ছোটকে, জিনিসটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো সবচেয়ে বড় অঙ্গ হইল স্কিন বা ত্বক। স্কিন বা ত্বক সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে ছোট সবচেয়ে বড় গ্রন্থি হইল যকৃৎ। আমরা অনেকে একটু গোলায় ফেলি, যাতে গোলায় না ফেলি, যকৃৎ কিন্তু অঙ্গ না, এটা একটা গ্রন্থি। ঠিক আছে, যাতে গোলায় না ফেলো এই জন্য এই জিনিসটা আমি একটু করে লিখে দিলাম। আসি এর পরে, ত্বক। ত্বকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো, আমি কিছুক্ষণ পর আবার একটু লিখে দিব, বাট এখন ত্বকের মূল যে প্রতিবন্ধকতার কাজটা করে সেটা সে কিভাবে করে আমি সেই জিনিসটা একটু দেখি। ত্বকের 4টা প্রতিবন্ধকতার কাজ আছে। একটা হলো ত্বক কেরাটিনময় প্রতিস্থাপিত হয়, অম্লীয় পিএইচ, অম্লীয় পিএইচ গ্রন্থিযুক্ত রয়। তাহলে আমাদের ত্বক হচ্ছে কেরাটিনময় এবং এটা প্রতিস্থাপিত হয়, এর পিএইচটা হচ্ছে অম্লীয় এবং গ্রন্থিযুক্ত রয়। তাহলে 4টা পয়েন্ট আমরা নিয়ে আনছি। কেরাটিনময়, কেরাটিন জিনিসটাকে একটু পরে বলতেছি, তবে এখন একটা বেসিক জেনে নাও। কেরাটিনটা হচ্ছে এমন একটা জিনিস,
মোম লাইক পদার্থ। তোমরা যদি কেউ কচু গাছ দেখো, কচু গাছের পাতা দেখো, কচু গাছের পাতায় কিন্তু পানি কখনো থাকে না, পানি অটোমেটিক পড়ে যায়, ওখানে একটা মোমের মতো লেয়ার আছে। কেরাটিনটা আমাদের দেহে মোমের মতো লেয়ার, স্কিনে একটা মোমের মতো লেয়ার। এটা বাহ্যিক কোনো বাতাস অথবা বাহ্যিক কোনো পানি অথবা বাহ্যিক কোনো দূষিত যে কোনো কিছু বাইরে যাই কিছু হোক না কেন ভেতরে ঢুকতে দিবে না, ঠিক আছে। এটা ওয়াটার প্রুফ, এটা বলতে পারো হচ্ছে যে এয়ার প্রুফ, এটা সাউন্ড প্রুফ, এটা তোমার দূষিত পদার্থ প্রুফ, এটা সব ধরনের প্রুফ, এ প্রুফে প্রুফে ভরপুর। এটাই হলো কেরাটিন। দেন আমরা বলতে পারি প্রতিস্থাপিত হয়। ভাই প্রতিস্থাপিত হয় মানে কি? তোমরা দেখো শীতকালে অনেকে চামড়া উঠে, শীতকালে অনেকে চামড়া ওঠে, অনেকে গরমকালে উঠে আবার নতুন করে চামড়া গজায়। আর তোমরা অনেকেই তো শুনছো যে সাপ খোলস চেঞ্জ করে, তেলাপোকা খোলস চেঞ্জ করে, অনেক প্রাণী খোলস চেঞ্জ করে। এই তো সিম্পল ভাই, চামড়াটা পড়ে গেল, পুরান চামড়াটা নতুন চামড়া গজাইলো, তাহলে এই প্রতিস্থাপিত হচ্ছে নতুন চামড়া দিয়ে। পুরান চামড়াটা প্রতিস্থাপিত হচ্ছে নতুন চামড়া দিয়ে। কেন? ওই জীবাণু, যে পুরান চামড়া যেটা, সেটাকে জীবাণু অ্যাটাক করে ফেলছিল, সেটা অলরেডি খসে পড়ে গেল, নতুন চামড়া আবার চলে আসলো। থার্ড পয়েন্ট হচ্ছে অম্লীয় পিএইচ। অম্লীয় পিএইচ, ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5, যেটা একটু অম্লীয়। অম্লীয় হওয়ার কারণে ত্বক দিয়ে কোনো ধরনের দূষিত পদার্থ ঢুকতে গেলে ওই অ্যাসিডিক পিএইচ এর কারণে বিনষ্ট হয়ে যায়। অ্যাসিড মূল ভূমিকাটা রাখছে। এরপরে গ্রন্থিযুক্ত রয়। তো গ্রন্থিগুলো কি কি ভাইয়া? 2 ধরনের গ্রন্থি, এখানেও আমি দেখাইছি, এটাও দেখাবো, প্লাস আমি এখানে একটু আগে লিখে দিই। 1 নাম্বার গ্রন্থি হলো সিবেসিয়াস গ্ল্যান্ড। বা আমরা বাংলায় যাকে বলি শ্বেত গ্রন্থি। একদম লোমকূপের গোড়ায় থাকে, লোমকূপের সাথে লেগেই থাকে শ্বেত গ্রন্থিগুলো, ঠিক আছে। আর আরেকটা গ্রন্থি যেটা আমরা পাই সেটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এই দুইটা গ্ল্যান্ড আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা আমরা বাংলায় যাকে বলতে পারি ঘর্ম বা ঘাম গ্রন্থি। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ত্বকের ক্ষেত্রে আমরা 4টা কথা মনে রাখলে মোর দেন ইনাফ। কেরাটিনময়, প্রতিস্থাপিত হয়, অম্লীয় পিএইচ, গ্রন্থিযুক্ত রয়। পিএইচ কত ভাই? পিএইচ হচ্ছে 3 থেকে 5, অম্লীয় মাধ্যম সৃষ্টি করতেছে, প্রতিস্থাপিত হচ্ছে। কেরাটিনটা কি? সবকিছু প্রুফ, ওয়াটার প্রুফ, এয়ার প্রুফ, সাউন্ড প্রুফ, কিছুই ঢুকতে দেয় না বাইরের থেকে ভেতরে। আর গ্রন্থি তো আমরা দেখাইলাম, একটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এগুলো ডিটেইলস বর্ণনা আমরা ফার্দার সামনের দিকে জানতে পারবো। আমি এখানে একটু সিবেসিয়াস আর সোয়েট গ্ল্যান্ডটা দেখাই দিই। এটাই হচ্ছে সেই সিবেসিয়াস গ্ল্যান্ড, মিন্স শ্বেত গ্রন্থি, ঠিক আছে। আমরা এটাকে একটু এখান দিয়ে লিখে দিই, শ্বেত গ্রন্থি। আর এই যে এই জায়গাটা দেখতেছি, এই জায়গাটাই হলো ঘাম গ্রন্থি, বা আমরা বলতে পারি সোয়েট গ্ল্যান্ড, ঘাম গ্রন্থি। তো আমরা দুইটা জিনিস আসলে মূলত দেখাই দিলাম। আচ্ছা, তো এখন আমাদের ত্বকের বর্ণনাটা শেষ হলো। এরপরে ত্বকটা কিন্তু একটা ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার, মানে ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। ত্বক কেমিক্যাল না, ত্বক ফিজিক্যাল। আরো কি কি থাকতে পারে? এটার একটা ছবি তুলি ছোট, দেন সামনের দিকে আগাচ্ছি। এরপরে থাকতে পারে হইল লোম। এই তো ভাই দেখাই যাচ্ছে, এই তো এই তো এই তো লোম, ত্বকের লোম। এই তো দেখো কত বড় বড়, কত বিশাল বিশাল, দেখতে পাচ্ছ? একদম বড় বড় লোম। এই লোমের কাজ কি? লোমের একটু ভালো করে দেখবে, লোমের সামনে একটা, ভিতরে একটা লোমকূপ থাকে। এই লোমকূপ দিয়ে লোম কোনো জিনিস ঢুকতে দেয় না, ঝেড়ে বের করে দেয়, ঠিক আছে। লোমটা হচ্ছে আমাদের দেহের প্রোটেকশন। আমরা মনে করি, অনেকে মনে করি লোম হচ্ছে যে খারাপ জিনিস। ওই দেখো টিভিতে বিজ্ঞাপন দেখবে, ভিট, এক ভিটেই
কীট। তোমার দেখো জিনিসটা হলো এমন, এক বিটে উঠে যাবে কীট। কি কীট উঠবে? তোমার লোম উঠাই ফেললে ওগুলোর ভিতরে আরো জীবাণু বেশি ঢুকে। জীবাণু বেশি ঢুকলে এই জন্য তো 2 দিন পর পর দেখবো ওগুলো কাইতেই পড়ে থাকবে, অসুস্থ হয়ে যায়। ঠিক আছে? তো ভিট এম করে মারবা, ধুম ধুম করে লোম টানে টানে ধরবা, আহা কি মজা, ট্রাই করিও। ঠিক আছে? তো কখনোই করতে চাবা না ওই জিনিসটা। ঠিক আছে? ন্যাচারাল জিনিস, একদম ন্যাচারাল থাকতে হবে। তো লোমটা আমাদের জন্য অবশ্যই উপকারী, বিধায় আমাদের মহান সৃষ্টিকর্তা এই লোমটা আমাদের দেহে দিছেন। কোনো অনুপকারী কোনো ক্ষতিকর জিনিস আমাদের দেহের মধ্যে কিন্তু নাই। এই লোমটা জীবাণুগুলোকে ধরে ফেলে, লোমকূপ দিয়ে সেটা প্রবেশ করাতে দেয় না, এটাই মনে রাখতে হবে। এরপর আমরা বলতে পারি সিলিয়া। হোয়াট ইজ সিলিয়া? দেখো আমাদের দেহে অনেক মিউকাস সমৃদ্ধ জায়গা আছে যেগুলো দেহের এন্ট্রি বা ওপেনিং। আমাদের নাকের ভিতরে, অনেকে নাকের ভিতরে হাত দিয়ে দেখছো একটু ভেজা ভেজা টাইপসের অংশ থাকে, নাসা গহ্বরে ভেজা অংশ থাকে, নাকি ঠিক নিচে নামলে আমাদের যে ট্রাকিয়া শ্বাসনালী সম্পূর্ণ ভেজা। এই ভেজা কেন? এখানে মিউকাস থাকে। মিউকাসটা কি ভাইয়া? পিচ্ছিল কিছু লুব্রিক্যান্ট মানে পদার্থ, পিচ্ছিল পদার্থ। এই মিউকাসে কিছু সিলিয়া থাকে, ছোট ছোট চিকন চিকন কিছু সিলিয়া থাকে। আমি যদি দেখাই, আচ্ছা আমরা এখানে 2 নাম্বারটা আলোচনা করছি হচ্ছে লোম, 3 নাম্বারটা আলোচনা করতেছি হচ্ছে সিলিয়া। সিলিয়াটা কেমন? সাপোজ ধরো এটা হলো আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়াতে থাকবে সিলিয়া। তাহলে এই যে ট্রাকিয়াতে আছে তরুণাস্থি, তরুণাস্থি দেখেই চিনবো এটি হলো ট্রাকিয়া। ট্রাকিয়ার গায়ের মধ্যে একমুখী এবং মুখটা হচ্ছে বাহিরের দিকে, একমুখী এবং মুখটা হচ্ছে বাহিরের দিকে, এরকম ছোট ছোট একমুখী থাকে সিলিয়া, গায়ের মধ্যে লাগানো থাকে সিলিয়া। কেন সিলিয়া লাগানো আছে? ট্রাকিয়ার মধ্যে মিউকাস আছে, মিউকাস হচ্ছে পিচ্ছিল লুব্রিক্যান্ট, ওই লুব্রিক্যান্টের মধ্যে সিলিয়া লাগানো আছে। সিলিয়ার কাজ কি? শ্বাসের মাধ্যমে ঢুকে অনেক জীবাণুকে বের করে দেওয়ার জন্য কাজ করে সিলিয়া। এটাই হচ্ছে যে মূল কাজ ট্রাকিয়ার ভেতরে, এজন্যই মূলত প্রবেশ করে না, মানে অনেক ধরনের জীবাণু প্রবেশ থেকে ট্রাকিয়া রক্ষা পায়, আমাদের ফুসফুস রক্ষা পায়। তাহলে যখনই এখান দিয়ে ঢুকবে জীবাণু, তখনই কি করবে? এরা একমুখী বাতাস দিয়ে ঠেলে দিবে, ঝাড়ুর মতো কাজ করবে, আবার জীবাণুটাকে নিচ থেকে উপরের দিকে তুলে হয় নাকে নিয়ে আনবে। নাকের কোথায় জমবে? ওই যে মিউকাস আছে, নাসা গহ্বরে মিউকাস বলছি, মিউকাসে জমে যাবে, অনেকদিন জমতে জমতে দেখা যাবে হচ্ছে নাকের ভিতর সাদা সাদা পিচ্ছিল কিছু পদার্থ জমছে, সেগুলো আমরা কোনো এক সময় করে ফালাই দিই। ঠিক আছে? আরেকটা হইলো জীবাণু, এরা যখন সিলিয়া পাঠাই দেয় তখন সেটা খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে চলে যেতে পারে। পাকস্থলিতে জীবাণু গেলে কোনো সমস্যা নেই, পাকস্থলিতে আছে অম্লীয় মাধ্যম, ভাই অলরেডি অম্লীয় মাধ্যম তাকে ড্যামেজ করে দিবে। তাইলে সিলিয়াটাও গুরুত্বপূর্ণ আমাদের মিউকাস সমৃদ্ধ জায়গাগুলোর জন্য। আমরা বলতে পারি আমাদের দেহের ওপেনিং গুলোর জন্য, ওপেনিং গুলোতে মিউকাস সমৃদ্ধ কিছু লুব্রিক্যান্ট থাকে, সেই লুব্রিক্যান্ট গুলোতে সিলিয়া থাকে। আচ্ছা, আরো অনেক, এগুলো হচ্ছে মোটামুটি ফিজিক্যাল, এই 3টা হচ্ছে মোটামুটি ফিজিক্যাল ব্যারিয়ার। এটা আমরা বুঝতে পারি, এটা ফিজিক্যাল ব্যারিয়ার, এটা ফিজিক্যাল ব্যারিয়ার, এটা ফিজিক্যাল ব্যারিয়ার, কোনটা কিন্তু তোমার বাহ্যিকভাবে রক্ষা করতেছে। ঠিক আছে? এরপর আরো থাকতে পারে অশ্রুলালা সিরুমেন। আচ্ছা আসো কেমিক্যাল ব্যারিয়ারের ক্ষেত্রে যাই। কেমিক্যাল ব্যারিয়ারের ক্ষেত্রে যাই, অশ্রু ও লালা। তো অশ্রু কি? চোখের পানি। লালা কি? স্যালাইভা, মুখের মধ্যে যেটা থাকে। অশ্রু কই থেকে নিঃসৃত হয়? আমাদের চোখে কিছু অশ্রু গ্রন্থি থাকে, আমরা যাদেরকে বলি হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় অশ্রু। এবং লালা গ্রন্থি থেকে নিঃসৃত আমরা অলরেডি বলে দিছিলাম, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। কানের নিচে, ম্যান্ডিবলের নিচে, জিহ্বার নিচে। কানের নিচে, ম্যান্ডিবলের নিচে, জিহ্বার নিচে, 2 2 2 টোটাল 3 জোড়া বা 6টা লালা গ্রন্থি থাকে। তো লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় লালা। কারণ অশ্রু আর লালা কেন গুরুত্বপূর্ণ? অশ্রু আর লালাতে মাধ্যমে কিন্তু জীবাণু ঢুকতে পারে, লাইক আমাদের চোখের মধ্যে জীবাণু ঢুকে, আমাদের মুখেও জীবাণু ঢুকে। সেই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য কেমিক্যাল ব্যারিয়ার হিসেবে অশ্রু আর লালা থাকে। কি করে? দেখো মজার জিনিস, অশ্রু আর লালার মধ্যে থাকে লাইসোজাইম নামে একটা এনজাইম।
অশ্রু আর লালার মধ্যে থাকে লাইসোজাইম নামক এনজাইম। লাইসোজাইম এনজাইম ধ্বংস করে সকল জীবাণুকে, সুরক্ষিত রাখে আমাদের দেহকে। তাহলে জিনিসটা হইলো এমন, লাইসোজাইম এনজাইম অশ্রু আর লালাতে আছে। যখন তোমার দেহে জীবাণু ঢুকলো, চোখে ঢুকলো, অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত অশ্রু সেই জীবাণুকে মেরে টেরে, লাইসোজাইম এনজাইমটা আর কি সেই জীবাণুটাকে মেরে টেরে অশ্রুর মাধ্যমে ফেলিয়ে দিল। এজন্য মাঝে মাঝে কান্নাকাটিও করতে হয়। অটোমেটিক কানবা। মা যদি বা বাবা যদি দেখে তুমি এমনি এমনি কাঁদতেছো, তাহলে হয়তো মনে করবে যে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছো। কিন্তু তুমি হও নাই বেকা, তুমি হাইছো আসো সোজা, তুমি পড়ছো সায়েন্স, তুমি করতেছো আসলে সায়েন্সের অ্যাপ্লাই। তুমি কান্না করতেছি ইচ্ছা করেই যেন তোমার এনজাইম জীবাণু বের হয়ে যায়। ঠিক আছে। আর লালা কি করবা, মাঝে মাঝে লালা অটোমেটিক ফেলে দিবা বা খেয়ে ফেলবা। হয় ফেলে দিবা, না হয় খেয়ে ফেলবা। ঠিক আছে, মুখে জমায় রাখবা। খেয়ে ফেললে সেটা পাকস্থলিতে গেলে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড জীবাণুকে মেরে ফেলবে। ফেলে দিলে তো বেটার, ফার বেটার। তাহলে লাইসোজাইম এনজাইম এখানে মূল কাজ করতেছে। আরেকটা হইতে পারে তোমার আমাদের পৌষ্টিক নালীতে কি আছে। পৌষ্টিক নালীতে তোমরা সবাই জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে যেটা জীবাণুকে মেরে ফেলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে নিঃসৃত হয়? আমাদের পাকস্থলীর মিউকোজা স্তরে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ নামে কিছু কোষ থাকে। ঠিক আছে, আমাদের এটা 5 নাম্বারটা আমরা যদি বলি পাকস্থলীর কথা বলতে পারি। পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কেমিক্যাল বা রাসায়নিক প্রতিবন্ধক, রাসায়নিক বাহ্যিক তৈরির প্রতিবন্ধক। রাসায়নিক প্রতিবন্ধকটা কি করে? সহজ হিসাব, প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড জীবাণুকে মারে। পাকস্থলীর ভেতর যত জীবাণু আছে জীবাণুকে মারে। পাকস্থলীর পিএইচটাকে অম্লীয় করে রাখে। পাকস্থলীর পরিবেশটাকে অম্লীয় করে রাখে, কারণ পাকস্থলীর পরিবেশ তখন হয়ে যায় পিএইচ 2 হয়ে যায়। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় তো পরিবেশটা হয়ে যায় অম্লীয়। অম্লীয় পরিবেশে অনেক জীবাণু বেঁচে থাকতে পারে না। একটা পয়েন্ট। আচ্ছা, আরো থাকতে পারে লাইক আমাদের রেচন তন্ত্র, প্রজনন তন্ত্রে কিছু অ্যাসিডিক আঠালো রস নিঃসৃত হয়। রেচন আর প্রজনন তন্ত্রে অ্যাসিডিক আঠালো রস। অ্যাসিডিক আঠালো রসগুলোর সাথে কিছু জীবাণু অ্যাটাচ হয়ে যায়। অ্যাসিডিক পরিবেশে তারা টিকে থাকতে পারে না, আঠালো রসের সাথে অ্যাটাচ হয়ে যায়। পরবর্তীতে সেগুলো রেচন থেকে তো মূত্রের মাধ্যমে বের হয়ে গেল, প্রজনন তন্ত্র থেকেও আলটিমেটলি ছেলেদের ক্ষেত্রে মূত্রের মাধ্যমে, মেয়েদের ক্ষেত্রেও মূত্র অথবা পায়ুর মাধ্যমে আলটিমেটলি কিন্তু সেগুলো বের হয়ে যেতে পারবে। তাহলে এটাই হলো আমাদের ফিজিক্যাল আর কেমিক্যাল ব্যারিয়ার ফার্স্ট লাইন ডিফেন্সের ক্ষেত্রে। তাহলে কি কি বললাম? 1 নম্বর ত্বক বলতেছি আমরা, ত্বক। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো রেচন ও প্রজনন তন্ত্র লিখলাম আমরা। আরেকটা হইতে পারে সিরুমেন। সিরুমেন জিনিসটা মজার, খাদ্যের ক্ষেত্রে না পড়ার ক্ষেত্রে, খাইতেও পারবা না। সিরুমেন হচ্ছে আমাদের বহিকর্ণতে থাকে। বহিকর্ণ মানে কি? আমাদের পিনার যে কর্ণকুহর আছে আমরা তোমাদেরকে পড়াইছিলাম, এটা যদি আমাদের কান হয়, কানের একটা কর্ণকুহর বা কানের একটা ছিদ্র থাকে, এখানে কানের অস্থি থাকে, এখানে কানের পর্দা, এটা ধরো কানের পর্দা বা টিম্পেনিক পর্দা। এখানে কানের 3টে অস্থি আছে, এখানে এগুলো হচ্ছে ইউট্রিকুলাস, স্যাকুলাস। তাহলে আমরা দেখতেছি হচ্ছে মূলত আমাদের কানের এই যে স্ট্রাকচার বহিকর্ণের ক্ষেত্রে, এই যে আমাদের পিনার পরে এখানে একটা কর্ণকুহর থাকে, মানে একটা সোজা নালী থাকে। এই নালীটার গায়ে গায়ে কিছু পদার্থ থাকে, যেই পদার্থগুলো যখন কান দিয়ে জীবাণু ঢুকবে, কান যে একটা ওপেনিং, অবশ্যই ওপেনিং দিয়ে জীবাণু ঢুকতে পারে। ওপেনিং দিয়ে জীবাণু যখন ঢুকবে এই পদার্থগুলোর সাথে জীবাণুগুলো আটকে যাবে। আটকাতে 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 এমন একটা অবস্থা হয় 1 মাস 2 মাস পরে সেই পদার্থ সহ সেই জীবাণুগুলো মিলে একটা শক্ত গঠন তৈরি করে, যাকে আমরা খৈল বলি, একটু হলুদাব, একটু সোনালিয়াব। সেই খৈলগুলো পরবর্তীতে পরিষ্কার করে করে বের করে আনতে হয়। তাহলে কানের ভিতরে ময়লা জমে, কানের ভিতরে ময়লা জমে, এবং সেই ময়লাগুলো হচ্ছে সিরুমেন। সিরুমেন কানের ভিতরে এমন একটা পদার্থ
যে পদার্থটা সেই ময়লাগুলোকে ধরে ফেলে, ধরে ফেলে ময়লাগুলোকে তার নিজের মধ্যে অ্যাটাচ করে রাখবে, আটকে রাখবে, এবং দেখা যাবে যে ময়লা জমতে 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 সিরুমেন খৈলে পরিণত হয়। সিরুমেন নিঃসৃত হয় সিরুমিনাস গ্ল্যান্ড থেকে, আমাদের কানেও কিছু সিরুমিনাস গ্ল্যান্ড থাকে। এগুলো সবগুলোই বহিঃক্ষরা গ্রন্থি, সবার মধ্যে এনজাইম আছে, কেউই অন্তঃক্ষরা গ্রন্থি না, হরমোন কিন্তু কেউ নিঃসরণ করতেছে না। তাহলে এই যে প্রথম প্রতিরক্ষা স্তরের প্রত্যেকটা পয়েন্ট, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এখানের মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার কোনগুলো, ত্বক, লোম, সিলিয়া, এগুলো সব ফিজিক্যাল ব্যারিয়ার। কেমিক্যাল ব্যারিয়ার অস্ট্রিওল আলা, লাইসোজাইম এনজাইমের কারণে, পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে, রেচনতন্ত্র প্রজননতন্ত্র তাও সেম অ্যাসিডিক মাধ্যমের কারণে। এগুলো সবগুলোই হচ্ছে তোমার ফিজিক্যাল বা কেমিক্যাল ব্যারিয়ার। আমরা আলাদা করে পড়বো এবং সবগুলোর নাম স্পেসিফিক ভাবে মনে রাখবো। এখন আমরা আসি ত্বকের বর্ণনায়, ত্বকের কি কি ভূমিকা থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে এই জিনিসটার একটা ছবি তুলে আমরা সামনের দিকে আগাচ্ছি। তার আগে একটু লাইভে ঢুকবো, লাইভে ঢুকে তোমাদের অবস্থানটা দেখবো। আচ্ছা, সিরুমেন অন্য কেউ টেস্ট করতে হবে না, সিরুমেন আমি নিজে টেস্ট করছিলাম। এমন অনেক জিনিস আমি টেস্ট করছি যেগুলো তোমাদের কোনো আইডিয়াও নাই, ঠিক আছে? তো আমরা জানি কিন্তু কেমিস্ট্রিতে তোমরা হয়তো অনেকে পড়বা, আমরা মূত্রের আর চোখের পানির পিএইচ একসাথে মনে রাখি। মূত্রের এবং চোখের পানির পিএইচ হচ্ছে তোমার 6.9, 6.6 থেকে 7.1। আমরা স্পেসিফিক মান মনে রাখতে চাই, প্রস্রাব এবং চোখের পানি অশ্রুর পিএইচ 6.9, অনেকটা অ্যাসিডিকের কাছাকাছি আর কি, একদম অনেকটা নিরপেক্ষের কাছাকাছি, সাতের কাছাকাছি। তো এই দুটো একসাথে মনে রাখার জন্য আমরা একটা কমন জিনিস মনে রাখি, এবং এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যে হইলো যে তোমার এক্স এর কথা চিন্তা করে অশ্রু বিসর্জন না করে হালকা মুতে শুয়ে পড়ো। এই লাইনটা দিয়ে তুমি একই পিএইচ মনে রাখতে পারো, হবে না কোনো ধরনের ক্ষতি, হয়ে যাবে তোমার অ্যাডমিশনের গতি, ঠিক আছে? মূত্রের এবং অশ্রুর পিএইচ 6.9। ওকে, তাহলে আমরা এখন সামনের দিকে আগাই। প্রচন্ড গরম। ত্বকের বর্ণনা এবারে আমরা আসবো। আমাদের এইটাও শেষ হইল, প্রতিবন্ধক। আচ্ছা, ত্বকের ভূমিকাতে আসি। যেহেতু আমরা আজকে শুধুমাত্র ফার্স্ট লাইন ডিফেন্স পড়তেছি, প্রথম প্রতিরক্ষা স্তর, আমরা স্তরের মধ্যে কি কি আছে সেগুলো দেখে ফেললাম। এখন আমরা যেহেতু ত্বকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আলাদাভাবে ত্বকের একটা বর্ণনা দেখি। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। প্রচন্ড গরম। আচ্ছা,
তাহলে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকার ক্ষেত্রে আমি একটু জাস্ট কিছু জিনিস আগে একটু আলাদা করে তোমাদেরকে স্পেসিফাই করে দিই। আমাদের ত্বক যেহেতু ভূমিকা রাখে, অবশ্যই আমি তোমাদেরকে বলছি ত্বকের মধ্যে লোমও আছে, লোমের মধ্যে লোমকূপ আছে, লোমকূপগুলো জীবাণু প্রবেশ করতে দেয় না, সকল বাহ্যিক বস্তুকে এরা আটকে দেয়, আমি এগুলো অলরেডি তোমাদেরকে বলে দিছি। তো আসো আমরা ত্বকের একটা ছোট্ট একটা স্ট্রাকচার জানবো, দেন আমরা সামনের দিকে আগাবো। তো ত্বকের ছোট্ট স্ট্রাকচারের মধ্যে আমি যদি দেখাই, ত্বক বা স্কিন এটা হচ্ছে দেহের সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। তাহলে ত্বককে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো এপিডার্মিস, একটা হলো এপিডার্মিস, একটা হলো ডার্মিস, একটা হলো ডার্মিস এবং সবার নিচে থাকে হাইপোডার্মিস। তাহলে আমরা মূলত তিনটা জিনিস পাচ্ছি ত্বকের, একটা হলো এপিডার্মিস, একটা ডার্মিস, একটা হাইপোডার্মিস। জাস্ট আমি যদি আমার ত্বকের একটু অংশ কেটে নিই, চামড়ার একটু অংশ কেটে নিই, এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখি, আমি এই জিনিসগুলো দেখতে পাবো। তো ভাইয়া ত্বকের এপিডার্মিস কতটুকু থেকে কতটুকু পর্যন্ত? এই যে দেখা যাচ্ছে এই অংশটা, এই অংশটা হলো এপিডার্মিস। সরি, আমি নীল কালার দিয়ে অলরেডি দেখাই দিছি আসলে এখানে। এই যে এই অংশ পর্যন্ত হলো এপিডার্মিস। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই দিই, এই অংশটা পর্যন্ত হলো এপিডার্মিস। আচ্ছা, এরপরে এখান থেকে শুরু করে এই সবুজ লেয়ারটা পর্যন্ত এতটুকু হলো ডার্মিস, এতটুকু পর্যন্ত এটা হলো ডার্মিস। এন্ড দেন সবার নিচেরটা হলো হাইপোডার্মিস, সবার নিচেরটা হলো হাইপোডার্মিস। তাহলে তিনটে জিনিস আমরা পাইলাম, তিনটে লেয়ার আমাদের ত্বক। এর মধ্যে এপিডার্মিসকে আবার পাঁচটা ভাগে ভাগ করা যায়, আমি একটু ছোট করে ভাগগুলো দেখাচ্ছি। এক নাম্বারটা হলো স্ট্র্যাটাম কর্নিয়াম, যেটা হচ্ছে এই যে এপিডার্মিস, এপিডার্মিসের সবার উপরের লেয়ারটা। দেন আমরা বলি স্ট্র্যাটাম স্পাইনো, সরি, স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, স্ট্র্যাটাম বেসালি। আচ্ছা, পাঁচটা ভাগ পাচ্ছি আমরা এপিডার্মিসের। ডার্মিসের আমরা ভাগ পাবো না, হাইপোডার্মিসের আমরা ভাগ পাবো না। তো আমি একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই, ডার্মিসে থাকে রক্তনালিকা, হাইপোডার্মিসে থাকে চর্বি। আমাদের ত্বকের নিচে অবশ্যই চর্বি আছে, তোমরা জানো, যারা একটু স্থূল তাদের আছে বেশি, যারা একটু কম স্থূল তাদের আছে কম। তাহলে ডার্মিসে এই যে ডার্মিস লেয়ারটা, এই লেয়ারটাতে লাল নীল সবুজ, লাল নীল বেশিরভাগ লাল আর নীল ধমনী শিরা মানে রক্তনালিকা। আর হাইপোডার্মিসে এই জায়গাটা হলুদ থাকবে, হলুদ মার্কার নেই যেটা দেখাতে পারিনি, এই জায়গাটা থাকবে হলুদ এবং এই জায়গাটাতে মূলত তোমার চর্বি থাকে, এই জায়গাটাতে মূলত কি থাকে? আমাদের চর্বি থাকে। তাহলে এই জিনিসগুলো একটু আমরা আমাদের মাথায় রাখবো। ওকে, আচ্ছা আমরা আসি। তো এপিডার্মিসের সবার উপরে যে লেয়ারটা স্ট্র্যাটাম কর্নিয়াম, এই যে স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়ামে কিন্তু দেখো লোমগুলো আছে। লোমটা আমরা অলরেডি দেখছি, লোমটা হচ্ছে প্রথম ফিজিক্যাল ব্যারিয়ার বা আমরা বলি ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক। এটাই সর্বপ্রথম জীবাণুকে ঢুকতে বাধা দেয়, লোম অংশটা। লোমের পরে আরো অনেকগুলো লেয়ার আছে, এগুলো আমরা দেখতেছি। এপিডার্মিসের পরে আমরা যে অংশটা দেখবো সেটা হলো ডার্মিস। ডার্মিস তো এই যে দেখো,
এপিডার্মিস হচ্ছে এতটুকু। এই যে এখানে একটা ঢেউ খেলানো টাইপসের অনেকগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে, আঙ্গুলের মতো অভিক্ষেপ পর্যন্ত এই অংশটা হচ্ছে এপিডার্মিস। এখানে 5টা লেয়ার দেখা যাবে। দেন থাকবে এই অংশটা, নীল কালার থেকে শুরু করে সবুজ কালার পর্যন্ত এই অংশটা হলো ডার্মিস। এখানে মূলত রক্তনালিকাগুলো থাকবে এবং সবার নিচে যে অংশটা, এই অংশটা হচ্ছে হাইপোডার্মিস। তো একটা জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে, আমরা এখানে লোম দেখতেছি, স্কিনের লোম প্রধান অংশ। এরপর আমরা 4টা কাজ স্কিনের দেখছিলাম। স্কিন গাঠনিকভাবে কেরাটিনময়, প্রতিস্থাপিত হয় অম্লীয় পিএইচ, গ্রন্থিযুক্ত রয়। তাহলে প্রথম কথা কেরাটিন, কেরাটিনটা কোথায় থাকে? কেরাটিন থাকে যে এই তো কর্নিয়ামে, কর্নিয়ামে থাকে কেরাটিন, কর্নিয়ামে থাকে কেরাটিন। এই কেরাটিনটাই হচ্ছে মূলত ওই বলতে পারো মোমের মতো একটা পাতলা আবরণ, যে আবরণটা ভিতরে আমাদের ত্বকের ভিতরে কোনো কিছুকে প্রবেশ করতে দেয় না। তাহলে এই কেরাটিনটাই থাকে সবার উপরে, স্ট্র্যাটাম কর্নিয়ামটা সবার উপরে, দেন আস্তে আস্তে নিচে নামে। স্ট্র্যাটাম কর্নিয়াম উপরে, দেন লুসিডাম, দেন স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, দেন স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, দেন স্ট্র্যাটাম বেজালি। তাহলে সিরিয়ালি নিচে নামতে 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 আলটিমেটলি বেজালি মানে বেস, অর্থাৎ এই যে ডার্মিসের সাথে লাগানো একটা স্ট্র্যাটাম বেজালি থেকে এরপরে ডার্মিস শুরু। তাহলে বেজালি পরে ডার্মিস, ডার্মিসের রক্তনালিকা আছে, এরপরে হাইপোডার্মিস, হাইপোডার্মিসের চর্বি আছে। তাহলে এই একদম সবার উপরে স্ট্র্যাটাম কর্নিয়ামে ওই কেরাটিন গুলো থাকে। তাহলে কেরাটিনময়, এটার কাজ হচ্ছে এটা ওয়াটারপ্রুফ, কোনো পদার্থকে সে ঢুকতে দিবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টকে ভাইয়া, 2 নাম্বার পয়েন্ট হলো এটা হচ্ছে প্রতিস্থাপিত হয়। আমাদের স্কিন প্রতিস্থাপিত হয়, তো তোমাদেরকে অলরেডি বলছি এই কর্নিয়ামটাই আসলে চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে নতুনভাবে তৈরি হয়। যখন কর্নিয়াম দূষিত হয়ে যায় বা দূষিত পদার্থ দ্বারা কর্নিয়ামগুলো অনেক বেশি পরিমাণে আমাদের কর্নিয়াম স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারটা দূষিত পদার্থ দ্বারা অনেক বেশি পরিমাণে আবৃত হয়ে যায়, তখন তারা নিজেদের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আনে, চেঞ্জ নিয়ে আনে নতুন করে আবার সৃষ্টি হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হইল অম্লীয় পিএইচ। অম্লীয় পিএইচটা তো অলরেডি বলে দিছি, স্কিনের পিএইচ হচ্ছে 3 থেকে 5। এই 3 থেকে 5 পিএইচটা সাধারণত দেখা যায় যে হচ্ছে স্কিনের মধ্যে একটা অম্লীয় মাধ্যম তৈরি করে রাখে, যার দরুন ব্যাকটেরিয়া বা ভাইরাস স্কিনের মধ্যে ঢুকতে পারে না। আরেকটা পয়েন্ট হইল গ্রন্থিযুক্ত রয়। গ্রন্থিগুলো আমি তোমাদেরকে এখানে দেখাইছি, এটা হচ্ছে ঘাম গ্রন্থি। ঘাম গ্রন্থি থেকে নিঃসৃত হয় ঘাম, যেটা আমাদের স্কিন দিয়ে বের হয়, এবং ঘামের মাধ্যমে অনেকগুলা জীবাণু যদি সাপোজ স্কিনে ঢুকে যায়, তারা কিন্তু ঘামের মাধ্যমে, এই যে দেখো ঘাম গ্রন্থি থেকে ঘর্মনালিকা বের হয়েছে, ঘর্মনালিকা দিয়ে স্কিনের সবার উপরে স্ট্র্যাটাম কর্নিয়ামে চলে এসে বের হয়ে যাচ্ছে, অনেক ঘাম বের হচ্ছে। ঠিক আছে। আর একটা হচ্ছে শ্বেত গ্রন্থি। শ্বেত গ্রন্থিটা একদম লোমকূপের সাথে, এই যে লোমকূপের সাথে একদম সংযুক্ত থাকে, লোম দিয়ে শ্বেতগুলো বের হয়। শ্বেত মানে কি? শ্বেত মিন্স কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ শ্বেত? সিবাস। সিবাস মিন্স কি? সিবাস মানে হচ্ছে তোমার তেল, তৈলাক্ত অবস্থা বা তৈলাক্ত টাইপসের একটা তরল বস্তু। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবা নাকের এই জায়গায় তেল জমে আছে, অথবা মুখের মধ্যে তেল তেলে ভাব, মুখের মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ড অনেক বেশি। তাহলে সিবাম বা শ্বেত গ্রন্থি থেকে নিঃসৃত হয় সিবাম বা শ্বেত। শ্বেতের কাজই হচ্ছে ওই যে তেলগুলো জমে আছে, তেলগুলো কিন্তু আসলে জমাটা উচিত অনেকের ক্ষেত্রে। এই তেলগুলোর মাধ্যমে জীবাণু বের হয়ে চলে আসছে, ঘামের মাধ্যমে যেমন বের হয় তেলগুলোর মাধ্যমে তেমন বের হয়। তবে ঘামের একটা অপকারিতা হলো ঘামের মাধ্যমে দেহের অধিকাংশ লবণও বের হয়ে যায়। এটা কিন্তু একটা অপকারিতা বা ক্ষতিকর দিক। এজন্য অনেক বেশি ঘাম হলে বলা হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তত একটা করে ওরসালাইন এন খাবেন, যাতে তোমার দেহের লবণের চাহিদাটা ফিল আপ হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শ্বেত গ্রন্থি, এটা হলো ঘাম গ্রন্থি অথবা ঘর্ম গ্রন্থি আমরা বলতে পারি, সোয়েট গ্ল্যান্ড। আচ্ছা, এগুলো তো লোমকূপ আমি দেখাই দিছি। এগুলো হচ্ছে রক্তনালিকাগুলো। রক্তনালিকা থেকে ডার্মিস অংশটা এটা, দেন নিচে হচ্ছে চর্বির লেয়ার হাইপোডার্মিস, চর্বি থাকে। আর এপিডার্মিসে 5টা লেয়ার থাকে, সবার উপরে লেয়ার স্ট্র্যাটাম কর্নিয়াম, এখান থেকে লোমকূপগুলো শুরু হয়। এখানে কেরাটিনের একটা পাতলা স্তর থাকে, যে স্তরটা দেহে কোনো কিছু ঢুকতে, দূষিত কোনো পদার্থ ঢুকতে দেয় না, অনুপ্রবেশে বাধা প্রদান করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমাদের দেহতে আগে থেকেই কিছু ব্যাকটেরিয়া থাকে। শুরু থেকে তোমার জন্ম থেকে তোমার দেহে কিছু ব্যাকটেরিয়া থাকবে, সেগুলি ব্যাকটেরিয়াগুলোকে আমরা নর্মালি বলে থাকি নর্মাল ফ্লোরা।
জন্মগতভাবে তোমার দেহে কিন্তু ব্যাকটেরিয়া থাকবে, এগুলো উপকারী ব্যাকটেরিয়া, অনেক উপকার করে এই ব্যাকটেরিয়াগুলো। ক্ষতি করে না। এখন ধরো আমাদের স্কিনের একটা নরমাল ফ্লোরা হলো, স্ট্যাফাইলোকক্কাস অরিয়েস, এই ব্যাকটেরিয়াটা আমাদের স্কিনে থাকে নরমালি, এবং এটা স্কিনের জন্য উপকারী। এখন কথা হলো, তুমি কি করলা, তুমি হচ্ছে যে ধরো এমন একটা ওষুধ খাইলা বা এমন একটা ড্রাগ খাইলা যে ড্রাগের কারণে কি হয় দেখো, স্ট্যাফাইলোকক্কাস অরিয়েস যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো আমাদের এপিডার্মিসে থাকে, তারা কি করলো, মারা গেল। তখন উপকারী ব্যাকটেরিয়াটার জায়গায় ক্ষতিকর একটা ব্যাকটেরিয়া স্কিনে চলে আসে বাহিরের থেকে, সেটা তোমার জন্য ক্ষতি। এই জন্য কি হয়, অহরহ অ্যান্টিবায়োটিক খাওয়া যায় না। আবার আমাদের ঘাম গ্রন্থি, শ্বেত গ্রন্থি, এদের থেকে কিছু বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক বের হয়। এই অ্যান্টিবায়োটিকগুলো কি করে, যখন দেহে বাহ্যিক বা বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে যায়, তখন এই ঘাম গ্রন্থি বা শ্বেত গ্রন্থি থেকে নিঃসৃত ঘাম ও শ্বেদের মধ্যে সেই অ্যান্টিবায়োটিকগুলো বাহির থেকে যে ব্যাকটেরিয়া ঢুকতেছে তাদেরকে মেরে ফেলে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিকগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অটোমেটিক আমাদের দেহে তৈরি হচ্ছে। এখন তুমি ধরো আগে থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছ, অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাচ্ছ, জিনিসটা কি হবে, তোমার ত্বকের ব্যাকটেরিয়াগুলো চলে যাবে, নর্মাল ফ্লোরা যেগুলো আছে মানে স্বাভাবিকভাবে যেগুলো উপকারী ব্যাকটেরিয়া, তারা বিনষ্ট হয়ে যাবে ওই যে তুমি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছ এমন। এবং এই জিনিসটাতে কি হবে, ত্বকের যে অম্লীয় মিডিয়াটা ছিল বা অম্লীয় মাধ্যমটা ছিল, এটা আর অম্লীয় থাকবে না। অম্লীয় রাখতেছিল কে, এই ব্যাকটেরিয়াগুলো, এখন অম্লীয় থাকবে না। কি করবে, পিএইচ একটু বাড়তে থাকবে, ক্ষারীয় দিকে যেতে থাকবে। যখন পিএইচ ক্ষারীয় দিকে যেতে থাকবে, তখন আমাদের পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্ষারীয় পরিবেশে অনেক বেশি ভালোভাবে টিকতে পারে, তখন তারা কি করবে, এখানে এসে বাধা বেঁধে ফেলবে। তাহলে এই জিনিসটা দেখো কম্প্যারিজন। আবার এই মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা, অনেক মেয়ে ধরো অকারণে আমরা জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাই বা যে কোনো কারণে অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক খেলে দেখা যাবে যে মেয়েদের যোনিতেও কিছু নর্মাল ফ্লোরা থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে মেয়েদের যোনিতে। তো মেয়েরা যখন মেয়েদের যোনিতে আবার কিন্তু পিএইচটা অম্লীয়, এটা আমরা জানি, মেয়েদের যোনির ভিতর অম্লীয় পরিবেশ, অ্যাসিডিক পরিবেশ কাজ করে। তো যখন থেকে সেখানে শুক্রাণু নিক্ষিপ্ত হয়, তখন সেই শুক্রাণুর ক্ষারীয় পরিবেশ থেকে আসে। আমরা জানি শুক্রাণু ক্ষারীয় পরিবেশ থেকে আসে। তো ক্ষারীয় পরিবেশ থেকে যখন শুক্রাণু আসে, তো শুক্রাণু ওই মেয়েদের যোনির ভিতরে অম্লীয় পরিবেশটাকে একটু নিউট্রাল করে, প্রশমিত করে। এখন কথা হলো, তুমি যদি আনতাজা অ্যান্টিবায়োটিক খাও, তাহলে জিনিসটা কি হবে, ওই অম্লীয় পরিবেশ যে ব্যাকটেরিয়াটা রাখতেছিল, যে নর্মাল ফ্লোরাটা রাখতেছিল, সে যদি মারা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে, তাহলে এই অম্লীয় পরিবেশটা আস্তে আস্তে ক্ষারীয় হতে থাকবে, এবং যোনির ভিতর সে ক্ষারীয় পরিবেশে এমন কিছু ব্যাকটেরিয়া বাসা বাঁধবে যারা ক্ষারীয় পরিবেশে টিকে থাকতে পারে, মানে খারাপ কিছু ব্যাকটেরিয়া ঢুকে যাবে, তখন যোনির আস্তে আস্তে ক্ষতি হবে। জিনিসটা হচ্ছে এরকম, নর্মাল ফ্লোরা উপকারী একটা নির্দিষ্ট পরিবেশে, ধরো অম্লীয় পরিবেশে। এখন তুমি উল্টাপাল্টা ঔষধ খাইছো, অ্যান্টিবায়োটিক খাইছো, অ্যান্টিবায়োটিকের ইফেক্টের ফলে দেখা যাচ্ছে নর্মাল ফ্লোরা মারা যাচ্ছে, আলটিমেটলি অম্লীয় পরিবেশে থাকতেছে না, ক্ষারীয় হয়ে যাচ্ছে পরিবেশটা যে কোনো জায়গায়, এবং দেখা যাবে সেই জায়গাটাতে গিয়ে ক্ষারীয় পরিবেশে বাস করতে পারে এমন কিছু ব্যাকটেরিয়া আক্রান্ত করে সেই জায়গার ক্ষতি করবে। এটা কিন্তু ত্বকের ক্ষেত্রে হয়। এই জন্য বলা হয় উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খাবেন না, ডাক্তারের সিলেক্টিভ অ্যান্টিবায়োটিক খাবেন, যেটা আপনার জন্য উপকারী। সিলেক্টিভ অ্যান্টিবায়োটিক কি করে, সিলেক্টিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করে। এখন তুমি সিলেক্ট করো নাই, আন্তাজে খাইতেই আসো, তখন জিনিসটা কি হবে, সেই ব্যাকটেরিয়া তোমার দেহে নাই ভাই, তুমি ওষুধ খেয়ে লাভ কি? তাই তোমার অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে মারবে, এখন অ্যান্টিবায়োটিকের জন্য ব্যাকটেরিয়া তোমার দেহে নাই, খারাপ ব্যাকটেরিয়াটা নাই, তুমি অ্যান্টিবায়োটিক খাই দইয়ের মধ্যে জমাচ্ছ, এই কাহিনীটা ঘটবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতেছি জিনিসটা হইলো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হইলো পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমেটিক ভূমিকার ক্ষেত্রে একটা কথা গুরুত্বপূর্ণ, যে হচ্ছে পরিপাক নালীর ভেতর পাকস্থলী একটা অংশ, আমাদের মুখ থেকে শুরু হয় এবং পায়ুতে গিয়ে পরিপাক নালীটা শেষ হয়।
তো মুখের মধ্যে যদি কথা বলি, মুখের মধ্যে কি এনজাইম থাকে ভাই? অনেক ধরনের এনজাইম থাকে, আমরা অ্যামাইলেজ দেখছি। বিশেষ করে আমরা বলি আমাদের লালায় থাকে লাইসোজাইম, ঠিক আছে? আমাদের লালায় থাকে লাইসোজাইম, যে লাইসোজাইম এনজাইমটা আমাদের মুখের ভেতর অম্লীয় মাধ্যম সৃষ্টি করে, ঠিক আছে? তো এখন কথা হইল, অম্লীয় মাধ্যম সৃষ্টি করে না, যে লাইসোজাইম এনজাইমটার মূল কাজ হচ্ছে আমাদের মুখের ভেতরের যে জীবাণুগুলো আছে, সেই জীবাণুগুলো, লালার মধ্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে মারে। যেমন স্টেফাইলোকক্কাস হইতে পারে, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো ব্যাকটেরিয়ার নাম বলতেছি। ব্যাসিলাস, কক্কাস মানে গোলাকৃতির ব্যাকটেরিয়া, ব্যাসিলাস মানে লম্বা লম্বা ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এরকম অনেক ব্যাকটেরিয়া ঢুকতে পারে যেগুলোকে লাইসোজাইম এনজাইম মেরে ফেলে, যে লাইসোজাইম এনজাইম নিঃসৃত হয় আমাদের লালা থেকে। আচ্ছা, এটা গেল পরিপাক নালীর ক্ষেত্রে এনজাইমের ভূমিকা। পরিপাক নালীর ভিতরে অ্যাসিড কোথায়? পাকস্থলীতে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? যত জীবাণু সেখানে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাডাল কোষ থেকে নিঃসৃত হয়ে সেই জীবাণুগুলোকে ইজিলি ধ্বংস করে ফেলবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, আমাদের লালা গ্রন্থি থেকে কিছু ক্ষারীয় পদার্থ নিঃসৃত হয়, বাইকার্বনেট বলি আমরা। আমাদের লালা গ্রন্থি থেকে কিছু বাইকার্বনেটও নিঃসৃত হয়। কেন দরকার ভাই বাইকার্বনেট? কেন দরকার? দেখো, মুখের পিএইচ সাধারণত 7-এর নিচে থাকে, মানে অ্যাসিডিক পিএইচ থাকে। এই অ্যাসিডিক পিএইচে তুমি যখন খাদ্য খাও, তোমার দাঁতের সাথে খাদ্যগুলো লেগে যায়। খাদ্য লেগে গেলে তোমার দাঁতের সাথে সেই জায়গায় ব্যাকটেরিয়া আসে। ব্যাকটেরিয়া এসে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ল্যাকটিক অ্যাসিড একটা অম্ল, যেই অম্লটা আস্তে আস্তে তোমার দাঁতের উপরের অংশ, সাদা যে অংশটা দিকে আমরা এনামেল, এই এনামেলকে ধ্বংস করতে থাকে। পরবর্তীতে হয় ক্যারিজ বা পোকা। এখন জিনিসটা হলো এমন, তোমার লালা গ্রন্থি থেকে কিছু বাইকার্বনেট নিঃসৃত হয়, কম, খুব কম, অল্প পরিমাণে। বাইকার্বনেটটা কি করবে? তোমার মুখে যদি অ্যাসিডের পরিমাণটা কম থাকে, কমবে কিভাবে অ্যাসিডের পরিমাণ? যদি খাদ্য কণা কম জমে। কম জমবে কিভাবে? যদি তুমি নিয়মিত রাতের বেলা শোয়ার আগে, সকালবেলা শোয়ার আগে এবং সকালবেলা খাওয়ার পরে যদি ব্রাশ করো, তাহলে খাদ্য কণা কম জমবে। কম জমলে সেখানে ব্যাকটেরিয়া কম আসবে। ব্যাকটেরিয়া কম আসলে ল্যাকটিক অ্যাসিড তৈরি কম হবে। কম ল্যাকটিক অ্যাসিডকে যে বাইকার্বনেটটা নিঃসৃত হচ্ছিল, সেই বাইকার্বনেটটা ইজিলি প্রশমিত করবে, ক্যারিজ হবে না, পোকা হবে না। জিনিসটা হইলো এমনই। তাহলে জিনিসটা একটু বুঝতে হবে, না বুঝলে তোমাদের হবে লস, আমার কিছুই করার নাই বস। তো জিনিসটা হইল খুবই সহজ, করোনা খুবই জটিল। পরিপাক নালীতে তাহলে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই একটা ভূমিকা পালন করতেছে। এনজাইমের ক্ষেত্রে তো আমরা অলরেডি বলে দিচ্ছি লাইসোজাইম এনজাইম। পরিপাক নালীর মধ্যে মুখে লাইসোজাইম এনজাইম আছে, আমাদের ভূমিকা পালন করতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বাইকার্বনেট নিঃসৃত হয়, যেটা অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। আবার দেখা যায় পরিপাক নালীর ক্ষেত্রে আমাদের পরিপাক নালীর ভেতরে, অন্ত্রের ভেতরে মিউকোজা আছে, যে মিউকোজাগুলোর সাথে আঠালো পদার্থের সাথে আমাদের ব্যাকটেরিয়াগুলো অ্যাটাচ হয়ে যায়, মানে তাদের কাজগুলো করতে পারে না। তো এটাই হলো আমাদের মূল পড়া। এখন আমি এই অংশটার একটা ছবি তুলে রাখি। আচ্ছা, তো আমি একটু টোটাল ওভারভিউ দিই। আমাদের আসলে সবগুলো পয়েন্টই শেষ হয়েছে, আমি একটু টোটাল ওভারভিউ দিই, 2 মিনিট ওভারভিউটা দিব। যে হচ্ছে আমরা সর্বপ্রথম ইমিউনিটি দেখছি। ইমিউনিটি মানে প্রতিরক্ষা। তোমার দেহে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুটাকে ধ্বংস করার কাজটাই করবে প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউনিটি। প্রতিরক্ষা তোমাদের 3 ধরনের আছে, 3টা লাইন আছে ডিফেন্স মেকানিজমের। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনকে আমরা বলি সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড লাইনকে আমরা বলি অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। সহজাতটা তুমি তোমার মা থেকে জন্মগতভাবে পাইছো, যেটাকে আমরা ইনেট বলি, বাট অর্জিতটা একবার তুমি সেটা পাও নাই। একটা ওয়ে হতে পারে ভ্যাকসিনের মাধ্যমে পেতে পারো, অথবা স্পেসিফিক কোনো জীবাণুর এগেনস্টে সেটা তৈরি হয়, এটা আমরাকে বলি স্পেসিফিক। আর প্রথম দুটোকে আমরা বলি নন স্পেসিফিক। দেহের বাইরের থেকে যাই ঢুকবে তাকেই সে মারবে, নন স্পেসিফিক হারে মারতেই থাকবে। তো প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখলাম প্রতিবন্ধক 2 ধরনের আছে। একটা হচ্ছে যে ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার, কেমিক্যাল সারফেস ব্যারিয়ার। তো আমরা
আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে যে ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার এগুলো দেখছিলাম, তার মধ্যে ত্বক ছিল, ত্বকের কিছু কিছু ভূমিকা ছিল। ত্বক এর গঠনটা কেরাটিনময়, ত্বক প্রতিস্থাপিত হয়, ত্বকের পিএইচ অম্লীয়, ত্বকের মধ্যে গ্রন্থি রয়। গ্রন্থি কি কি? সিবেসিয়াস গ্রন্থি আছে, শ্বেদো গ্রন্থি আমরা বলি, যেগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বের হয়ে থাকে আমাদের মুখের চারিদিকে, এবং ঘর্মগ্রন্থি যেগুলো থেকে ঘাম নিঃসৃত হয়। সিবিসিএস গ্রন্থি, ঘর্মগ্রন্থিতে বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক থাকে। যদি দেহের বাইরের থেকে ব্যাকটেরিয়া প্রবেশ করতে চাই, এদের থেকে নিঃসৃত অ্যান্টিবায়োটিক সেই ব্যাকটেরিয়াগুলোকে দূর করে দেয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে। এখন ত্বকের মধ্যে কিছু নর্মালভাবে কিছু নর্মাল ফ্লোরা বা স্বাভাবিক উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেমন আমি একটা নাম লিখছি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তো এই ব্যাকটেরিয়াটা তোমার ত্বকে স্বাভাবিকভাবে সেটা উপকারী, কিন্তু তুমি যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাও, দেখা যাবে এই অ্যান্টিবায়োটিকটা এই ব্যাকটেরিয়াটাকে, উপকারী ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলছে, তখন একটা অপকারী ব্যাকটেরিয়া সেখানে অ্যাটাক করবে, তখন তোমার আর করার থাকবে না কিছু, ব্যাকটেরিয়া থাকবে তোমার পিছু পিছু। তাহলে এইটা একটা খুব খারাপ দিক। ত্বকেরও আমাদের প্রতিরক্ষা ভূমিকা আছে। তারপর আমরা প্রথম লাইন ডিফেন্সের যে ক্ষারীয় প্রতিরক্ষাগুলো দেখছিলাম, তার মধ্যে আমরা দেখছি রাসায়নিক আমাদের প্রতিবন্ধকগুলো দেখছিলাম, তার মধ্যে আমাদের ছিল হচ্ছে আমাদের অশ্রু এবং আমাদের লালা। অশ্রু আর লালার মধ্যে লাইসোজাইম নামক এনজাইম থেকে, এই এনজাইমটা আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলতে পারে। এরপরে দেখছি আমরা পাকস্থলী বা আমরা রেচনতন্ত্র প্রজননতন্ত্র, এখানে অ্যাসিড আছে, অ্যাসিডগুলো বিভিন্ন ধরনের অণুজীবকে ধ্বংস করতে পারে। সিরুমেন দেখছি কানের ভিতরে। সিরুমেন হচ্ছে কানের বিশেষ পদার্থ, যে বিশেষ পদার্থগুলো কানে ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে মিক্স হয়ে কানের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেয় না, কিছুদিন পর পর এটা খৈল হিসেবে বের করে নিতে পারো তোমরা। এটা হচ্ছে প্রথম লাইন ডিফেন্সের, ফার্স্ট লাইন ডিফেন্সের কিছু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার। এখানে মধ্যে ত্বকের বর্ণনা, একটা ডিটেলস বর্ণনা আছে। ত্বকের ক্ষেত্রে আমরা দেখছি ত্বকের এপিডার্মিস আছে, ডার্মিস আছে। এপিডার্মিসটা হচ্ছে এতটুকু অংশটা, ডার্মিস হচ্ছে এতটুকু অংশটা, এবং নিচের অংশটা হচ্ছে হাইপোডার্মিস। এপিডার্মিসের ক্ষেত্রে 5টা লেয়ার আছে। লেয়ারগুলো আমি এখানে দেখাই নাই, বাট 5টা লেয়ার থাকে। ঠিক আছে, সর্বপ্রথম থাকে স্ট্র্যাটাম কর্নিয়াম, দেন স্ট্র্যাটাম লুসিডাম, দেন স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, দেন স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, দেন স্ট্র্যাটাম বেজালি। বেজালিটা হচ্ছে একদম যেখানে ডার্মিস শুরু হবে সেই জায়গাটাতে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপের দিকে বেজালি। একদম সবার উপরে যে লেয়ারটা থাকে এপিডার্মিসের, তাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। এই কর্নিয়ামের থেকে আসলে লোমকূপগুলো বের হচ্ছে, এবং এই কর্নিয়ামে কিছু মোমের মতো এমন কিছু পদার্থ থাকে যাদেরকে আমরা কেরাটিন বলি, যে পদার্থগুলো সব প্রুফ, লাইক ওয়াটার প্রুফ, পানি ঢুকতে দেয় না, এয়ার প্রুফ, বায়ু ঢুকতে দেয় না, মাইক্রো অর্গানিজম প্রুফ, ব্যাকটেরিয়া ভাইরাসকে ঢুকতে দেয় না। এই কেরাটিনটা স্ট্র্যাটাম কর্নিয়াম সবার উপরে এপিডার্মিসের লেয়ারটাতে থাকে। আচ্ছা, এরপরে ডার্মিস। ডার্মিসের মধ্যে থাকে বিভিন্ন রক্তনালিকা, ধমনী শিরাগুলো ডার্মিসের মধ্যে থাকে, এবং সবার নিচে হাইপোডার্মিস। হাইপোডার্মিসে থাকে চর্বি। আমাদের ত্বক কাটলে ত্বকের নিচে পাই আমরা চর্বি, এই লেয়ারটা হচ্ছে চর্বি। তো ডার্মিসের মধ্যে দেখো দুইটা গ্রন্থি দেখতেছি, একটা হচ্ছে ঘাম গ্রন্থি, একটা হচ্ছে শ্বেদ গ্রন্থি। শ্বেদ গ্রন্থি থেকে নিঃসৃত হবে সিবাম বা শ্বেদ, এটাকে আমরা ইংরেজিতে বলি সিবেসিয়াস গ্ল্যান্ড, এটাকে আমরা বলি সুইট গ্ল্যান্ড। সেবাম আর ঘাম দুইটার ক্ষেত্রেই তোমার অ্যান্টিবায়োটিক থেকে বিশেষ অ্যান্টিবায়োটিক, যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সহায়তা করে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যদি আমরা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাই, তখন দেখা যাবে যে হচ্ছে যে নর্মাল কিছু ফ্লোরা আমাদের ত্বকের থেকে মারা যায়, বা মেয়েদের জনিত কিছু নর্মাল ফ্লোরা মারা যেতে পারে। সেই জায়গায় তখন পরিবেশটা হয়ে যাবে ক্ষারীয়, কারণ তুমি নর্মাল ফ্লোরাকে মেরে ফেলছো। তাই নর্মাল ফ্লোরার অম্লীয় পরিবেশ রাখতে পারে না, ক্ষারীয় পরিবেশ রাখছে, সেই ক্ষারীয় পরিবেশে এসে ক্ষারীয় পরিবেশে বাঁচে এমন ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে। আচ্ছা, আরেকটা পয়েন্ট গেল, আমরা হচ্ছে যে পরিপাক নালীর মধ্যে অ্যাসিড এনজাইমের ভূমিকা পড়তেছি। অ্যাসিড তো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে নিঃসৃত হয়, যারা জীবাণু ধ্বংসে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আর আরেকটা হলো এনজাইম। এনজাইমের ক্ষেত্রে লাইসোজাইম আছে, আমাদের মুখে নিঃসৃত হচ্ছে, যে লাইসোজাইমটা আমাদের মুখে অল্প একটু অ্যাসিডিক মাধ্যম তৈরি করে রাখতেছে, যে অ্যাসিডিক মাধ্যমের মধ্যে জীবাণু এসে অ্যাটাক করতে পারে না। আবার বেশি অ্যাসিডিক মাধ্যম হলে সে জায়গায় জীবাণু জমে যাবে, জীবাণু জমে গিয়ে আলটিমেটলি দেখা যাবে যে তোমার দাঁতের এনামেলের ক্ষয় সৃষ্টি করতেছে। এই জন্য আমাদের লালা গ্রন্থি থেকে কিছু ক্ষারীয় পদার্থ বাইকার্বনেটের নিঃসৃত হয়, যে বাইকার্বনেটগুলো আলটিমেটলি কি করে, এই যে যদি খাবার বেশি জমা না থাকে তাহলে অ্যাসিডগুলোকে আলটিমেটলি প্রশমিত করতে পারে। এই পয়েন্টগুলো সুন্দর করে সাজায় যদি পরীক্ষায় লিখতে পারো, ত্বকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ। ত্বকের ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি আসে আমাদের পরীক্ষায়। তো
তো আমরা তাহলে একটু লাইভের ভিতর ঢুকি, দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি একটু জানাও। একটু করে আমরা লাইভে ঢুকি, তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি একটু করে দেখবো। আচ্ছা, ত্বকের ভূমিকা, তো একজন কোশ্চেন বলছো ত্বকের ভূমিকাটা বলতে। ত্বকের ভূমিকাটা হচ্ছে যে এভাবেই লিখবা, ত্বকের 3টা লেয়ার থাকে, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এপিডার্মিসের 5টা স্তর থাকে, স্ট্রেটাম কর্নিয়াম সবার উপরে। এপিডার্মিস হচ্ছে এতটুকু অংশটা আগে চিনে রাখো, আমি এখানে লিখে দিছি। ডার্মিস হচ্ছে এই মাঝের অংশটা, হাইপোডার্মিস নিচের অংশটা। এপিডার্মিসের সিরিয়ালি 5টা লেয়ার থাকে, এটা মাইক্রোস্কোপিক গঠন, এখানে দেখতে পাবা না, ঠিক আছে। কি কি থাকে? স্ট্রেটাম কর্নিয়াম সবার উপরে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম স্পাইনোসাম। সবার নিচে থাকে হচ্ছে স্ট্রেটাম বেজালি, বেজালি শেষ, সাথে সাথে ডার্মিস শুরু, এই ডার্মিসটা শেষ, সাথে সাথে হাইপোডার্মিস শুরু। তো এই যে কর্নিয়াম, কর্নিয়ামে কেরাটিন থাকে। কেরাটিন হচ্ছে একটা প্রতিরোধী বস্তু, যে বস্তুটা আমাদের ত্বকের ভিতর বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে বাধা দেয়। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের দেখা যাবে যে হলো ত্বকের ক্ষেত্রে আর কি ভূমিকা আসতে পারে ভাইয়া। ত্বকের ক্ষেত্রে ভূমিকা আসতে পারে, ত্বকে কিছু নর্মাল ফ্লোরা থাকে। নর্মাল ফ্লোরাগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। এখন তুমি নর্মাল ফ্লোরাগুলো কাজ হচ্ছে তোমার ত্বকের পিএইচটাকে একটু ডাউন করে রাখা। কেন অম্লীয় করে রাখার গুরুত্বটাকে অম্লীয় করে রাখার গুরুত্ব হইলো ভাইয়া, ত্বকের মধ্যে যদি ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আসে তখন অম্লীয় পরিবেশে তারা টিকতে পারবে না, এটাই হচ্ছে মূল কারণ। এখন কথা হলো তোমার যদি নর্মাল ফ্লোরাগুলো নষ্ট হয়ে যায়, লাইক তুমি অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাচ্ছ, ঘর্মগ্রন্থি এবং স্বেদগ্রন্থি থেকে ঘাম আর সেবাম কম নিঃসৃত হচ্ছে, এদের দ্বারা অ্যান্টিবায়োটিক কম নিঃসৃত হচ্ছে, পরবর্তীতে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকের ইফেক্টের ফলে নর্মাল ফ্লোরা মারা গেছে, অ্যাবনর্মাল ফ্লোরা এসে বাসা বেঁধে ফেলবে, সে অ্যাবনর্মাল ফ্লোরা করবে ক্ষতি, তোমার থাকবে না কোনো গতি। তো এটাই হচ্ছে আসলে ত্বকের ভূমিকা, এভাবে সুন্দর করে সাজাই গুছাই লিখবা। টিকার কথা আজকে না বলি, টিকার কথার জন্য অন্যদিন আমরা এগিয়ে চলি। হ্যাঁ, আমাদের টিকার একটা বিশাল ক্লাস আসবে, সেই ক্লাসে আমরা টিকা সম্পর্কে, ভ্যাকসিন সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারবো। আজকে ক্লাসটা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ লাইভ দেখার জন্য। ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।